এই ঘটনাটি মূলত যাকে কেন্দ্র করে, উনি একজন ভ্যান চালক ছিলেন। উনি কোনো সাধারণ ভ্যান চালক ছিলেন না। কেন সাধারণ ভ্যান চালক ছিলেন না তা আমরা ঘটনার ভিতরে ঢুকলেই বুঝতে পারবো। তো এই ভ্যান চালকের নাম হচ্ছে ফয়েজ উদ্দিন। এটা কোনো ছদ্মনাম না, এটা আসল নামই। এই ফয়েজ উদ্দিন এমন একটা ক্যারেক্টারের মানুষ ছিলেন যে সমাজের মানুষরা তাকে বিন্দু বিসর্গও সম্মান করতো না, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। কারণ উনি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই নেশায় আসক্ত থাকতেন। ঘুমাতে যাবার সময় উনি নেশা করে ঘুমাতেন, ঘুম থেকে উঠেও নেশা করতেন, এমন একটা অবস্থা। শুধু যতক্ষণ সময় উনি ঘুমিয়ে থাকতেন ওই সময়টাই উনি নেশা গ্রহণ করতেন না, কিন্তু ওই সময় তাকে ঘুম থেকে জাগালেও উনি যে নেশাগ্রস্ত এটা বোঝা যেত। এই ফয়েজ উদ্দিন উনি কিন্তু এরকম ভ্যান শুরুতে চালাতেন না। ওনার বাড়িঘরের অবস্থাও ছিল খুবই ভালো, সুন্দর ছিমছাম গোছানো সংসার ছিল, স্ত্রী ছেলে মেয়ে সবই ছিল। তবে তার এই নেশাগ্রস্ত হওয়ার কারণে, এই বদ খাসলতের কারণে সবাই তাকে ছেড়ে চলে গেছে। ফয়েজ উদ্দিন শুধু যে নেশা করতো তা না, বিভিন্ন অপকর্মের সাথেও সে লিপ্ত ছিল। জুয়া খেলা, তারপর ঘরে স্ত্রী রেখে বাইরে খারাপ মহিলাদের সাথে মেলামেশা করা, হেন কোনো অপকর্ম নাই যা এই ফয়েজ উদ্দিন করতো না। আমরা এই বিষয়গুলো কেন বলছি? মানুষকে সতর্ক করার জন্য, কারণ এই বিষয়গুলো আসলে আমাদের জন্য শিক্ষণীয় বটে। এই জন্য এই বিষয়গুলো আমরা সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি। ওনাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য অনেকভাবে চেষ্টা করা হয়েছে, পরিবার থেকেও চেষ্টা করেছে, কিন্তু না, উনি শোধরাতেন না। কয়েকদিন ভালো থাকতেন, এরপরে যা তাই। অনেক সময় উনি কিরা কসম কেটেছেন সন্তানদের মাথায় হাত রেখে, কিন্তু শেষ পর্যন্ত উনি ওনার এই প্রতিজ্ঞা ধরে রাখতে পারেন নাই। নেশাগ্রস্ত হওয়ার কারণে আর জুয়া খেলায় অভ্যস্ত হওয়ার কারণে ওনার বিশাল সহায় সম্পত্তি বিক্রি করতে 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 একটা পর্যায়ে ভিটা মাটিয়েও সবকিছু বিক্রি করে দেন। তারপর তার পরিবার যাবে কোথায়? পরিবার তাকে ছেড়ে চলে যায়। তারা ঢাকা শহরের কোথাও নাকি চলে আসে। এরপর অবশ্য ফয়েজ উদ্দিন অনেকবার তার পরিবারকে খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। কেননা পরিবার থেকে আসলে তার সাথে যোগাযোগ করার কোনো ধরনের চেষ্টা করা হয়নি। আর তারা এমন জায়গায় হয়তোবা ছিলেন, ইচ্ছা করেই তারা যোগাযোগ করার কোনো ধরনের কোনো ওয়েই রাখেন নাই, ফয়েজ উদ্দিন যাতে কোনোভাবেই তাদেরকে খুঁজে না পায়। ইচ্ছাকৃতভাবেই তারা হারিয়েছিলেন আর কি, যার কারণে ফয়েজ উদ্দিন খুঁজে পান নাই। আর ওই সময় মোবাইল ফোনের ব্যবহার এরকম ছিল না। এখন তো ফেসবুকে অনেক কিছুই আমরা দেখতে পারি, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তখন তো এরকম আর ছিল না। তো উনি ওনার জায়গা থেকে খোঁজ করেছেন। একটা পর্যায়ে এসে এই ফয়েজ উদ্দিন উনি গভীর অনুশোচনায় ভুগতে থাকেন, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন। সম্পত্তি তো নাই কিছু, জুয়া খেলার নেশা থাকলেও তো আর জুয়া খেলতে পারছেন না। আর এই যে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, এই জিনিসটা তো ওনার রক্তে একদম মিশে গেছে। নেশার যেই একটা আগ্রহ শরীরের মধ্যে জেগে ওঠে যখন, তখন তো ওনার হুঁশ থাকে না। এর কাছে ওর কাছে 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম চান, এইভাবে টাকা গুছিয়ে আবার নেশা পানি করতে থাকেন আর কি। আর উনি যে কাজটি করতেন, উনি ময়লার স্তূপের উপরে 2 দিন 3 দিন একরকম ভাবে শুয়ে থাকতেন, মনে হতো উনি মারা গেছেন। অনেকেই ভাবতো যে উনি হয়তোবা মারা গেছেন, এই ময়লার স্তূপের উপর পড়ে আছেন। কেউ যদি তার শরীর ধরে জোরে করে ঝাঁকি দিত, উনি আবার উঠে বসতেন। তখন আবার মানুষ বুঝতো যে না, মরে নাই। বেশ কয়েকবার এই ঘটনা ঘটার পর এরপর যখন উনি ওই ময়লার স্তূপের উপরে পড়ে থাকতেন, তখন মানুষজন তার শরীর ধরে ঝাঁকাঝাঁকি করার চিন্তা করতো না, জানতো যে ওই নেশা করে পড়ে আছে এখানে, ও 3-4 দিন পরে এমনি উঠবে। তো যাই হোক, এইভাবেই চলছিল বেশ কিছু বছর। তবে একটা বিষয়, ফয়েজ উদ্দিন নেশা করতো ঠিকই, একটা সময় জুয়া খেলতো ঠিকই, তবে উনি যে কারোর সাথে কখনো খারাপ আচরণ করেছেন, কাউকে গালি দিয়েছেন, এমনটা কিন্তু কখনো
শোনা যায় না। এদিক থেকে আবার ওনার আচার আচরণ বেশ ভদ্রই ছিল। মানুষ তাকে কটু কথা বলতো, উল্টো উনি কিছু বলতেন না। ওনার আচরণের এই বিষয়টা বেশ ভালো ছিল। একটা সময় মানুষজন তাকে ওই 1 টাকা 2 টাকা ভিক্ষাও দিত না, কারণ সবাই জানতো যে একে দয়া করে যে টাকা দেই, এ তো আর ভাত তরকারি কিনে খায় না, সে ওই নেশা জাতীয় দ্রব্যই কিনে খাবে। এই জন্য মানুষজন তাকে আর টাকা পয়সা দিত না। এখন নেশা জাতীয় দ্রব্য না খাক, ক্ষুধা তো লাগে, ক্ষুধা তো আর থেমে থাকবে না, তাই না? মানুষজন যখন বুঝতে পারলো যে সে টাকা পয়সা দিয়ে শুধু নেশা জাতীয় দ্রব্যই কিনে খায়, এরপর তাকে খাবারের জন্য কেউ টাকা দিত না। একটা মানুষ অভুক্ত থাকতে থাকতে যখন ক্ষুধা চরম সীমানায় পৌঁছে যায়, তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান আর থাকে না। সে খাবার চুরি করে খাওয়া শুরু করলো। ক্ষুধার যন্ত্রণায় একবার এক মিষ্টির দোকানে বসে মিষ্টি খাওয়া শুরু করলো। মুহূর্তের মধ্যে অনেকগুলো মিষ্টি সে খেয়ে ফেলে। এখন দোকানদার কি করবে? দোকানদার চরম লেভেলের বিরক্ত হয়, সে ধরে মারধর শুরু করে, লোকজনকে ডাকে, লোকজন এসেও তাকে বেধড়ক পেটাতে শুরু করে। ওই সময়ে আর একজন ব্যক্তি, উনি এটা দেখে খুব মায়াবোধ করেন ফয়জুদ্দিনের উপরে। উনি তাকে ওখান থেকে উদ্ধার করেন, বলেন যে আমি একে উদ্ধার করে থানায় দিয়ে আসি, এই রাস্তা রাস্তায় ঘুরে অযথা মানুষকে বিরক্ত করে, জেলখানায় থাকলে তো সরকারি হাওয়া বাতাস খায় যদি একটু স্বাভাবিক হয়। এই চিন্তা করে উনি তাকে থানায় নিয়ে গেছেন। এখন থানায় নিয়ে যাবার পর ওখানে থাকা দায়িত্বরত পুলিশ বলছে যে কিরে বেটা, চুরি করিস কেন? এখন ফয়জুদ্দিন আসলে তেমন কিছু বলতে পারে না। পুলিশও দেখে যে আসলে এ আসলে মানে অস্বাভাবিক, সুস্থ স্বাভাবিক কোনো লোক না। একে ধরে নিয়ে জেল হাজতে ভরে মামলা দিয়ে জেলে পাঠাবো, এর মামলা চালাবে কে? আর এ তো স্বাভাবিক কেউ না, তার মাথায় সমস্যা আছে। পাগল ব্যক্তির নিয়ে উনি মামলা যে আগাবেন, এটা তো পসিবল না। তখন ওই পুলিশ অফিসার কি করেছেন, লাঠি দিয়ে 2-3টা আঘাত করে বলছে যে যা বাড়ি যা, আর কখনো চুরি করবি না। তো যেই সাব ইন্সপেক্টর এই কাজটি করেছিলেন, তার নাম সাব ইন্সপেক্টর কামরুজ্জামান। এদিকে হয় কি, এই কামরুজ্জামান সাহেব ভেবেছিলেন উনি হয়তো এই 2-4টা বাড়ি দিয়েছেন, ফয়জুদ্দিন চলে যাবে। ফয়জুদ্দিনের শরীর অবস্থা আসলে এতটাই খারাপ হয়ে গিয়েছে, গণপিটুনি খেয়েছে, আবার ক্ষুধায় কাতর, উনি আর কোথাও যেতে পারেন নাই, ওই থানার বারান্দাতে শুয়ে আছে। এখন থানার বারান্দায় শুয়ে আছে, তার শরীরে শক্তি নাই, অসুস্থ, সারা রাত থানার বাইরে শুয়েছিল। একজন কনস্টেবল এসে তাকে কিছু খাবার টাবার দেয়, কিছু মেডিসিন দেয়। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ছিল। তো ওই 2-3 দিন যাবৎ থানার ভিতরেই সে ছিল। ওই পুলিশ সদস্যরা যে খাবারগুলো খায়, তারা মেসে রান্না করে কিছু খাবার বেঁচে যায়, ওই বেঁচে যাওয়া খাবারের অংশ বিশেষ খেয়েই সে বেঁচেছিল। এই ফয়জুদ্দিনকে দেখে সাব ইন্সপেক্টর কামরুজ্জামানের খুব মায়া হয়। কেন জানি মনে হলো যে এই ছেলেটা আসলে এরকম হয়ে গেল, দেখি একে দিয়ে অন্য কোনো কাজ করানো যায় কিনা। এই সাব ইন্সপেক্টর কামরুজ্জামানের সহানুভূতির কারণে একটা বিশেষ কাজও পেয়ে যায় ফয়জুদ্দিন। থানায় আসলে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তেমন কোনো লোক ছিল না। এই ফয়জুদ্দিন সাহেবকে ওই কাজে নিযুক্ত করা হয়। ওই সময় আসলে ওই থানার রেগুলার কোনো অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি সাহেব ছিলেন না। ওই সময়ে দেখা যেত যে কোনো কোনো থানায় দারোগাকে বা সাব ইন্সপেক্টরকেই ওই ওসির দায়িত্ব পালন করতে হতো। আমরা যতটুকু বুঝতে পারছি এইটা 1975-76 বা 80 সালের আগের ঘটনা হবে, তো তখনকার হিসাব নিকাশ তো আলাদা, এখনকার প্রেক্ষাপটের সাথে ওই সময় প্রেক্ষাপট আসলে মেলানো যাবে না। তো তখন সিনিয়র লেভেলের অফিসার পাওয়াটাও কষ্ট হয়ে যেত, তখন তো পুলিশে লোকবল যথেষ্ট সংকট ছিল। তো যাই হোক, থানার বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা, বাগান পরিষ্কার করা, থানার বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই কাজটা এই ফয়জুদ্দিন পায়। ফয়জুদ্দিনকে কোনো টাকা পয়সা দেয়া হতো না, তবে তার খাবার দাবারের বন্দোবস্ত থানা থেকে করা হয়েছিল। থানার বারান্দাতেই ঘুমাতো। তো একটা সময় থানার সাথে সে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায়, এটাই তার সংসার,
এটাই তার জীবন, এমন একটা অবস্থা হয়ে যায়। তবে থানায় থাকার কারণে আল্লাহর অশেষ রহমতে উনি নেশা থেকে দূরে সরে আসেন, ওনার জীবনের বেশ একটা পরিবর্তন ঘটে যায়। উনি একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে থাকেন। তার গায়ের রং, স্বাস্থ্য সবকিছুর পরিবর্তন হয়ে যায়, তার পোশাক আশাকেরও পরিবর্তন হয়ে যায়। থানার যারা পুলিশ সদস্য রয়েছেন তারাও যথেষ্ট স্নেহ করতেন যে এই লোকটা এই অবস্থা থেকে, একটা পাগল অবস্থা থেকে সুস্থ স্বাভাবিক হয়ে গেছে। শুধু থানার অফিসার এবং অন্য যারা সদস্য রয়েছেন তাদের সহানুভূতি এবং ভালোবাসার কারণে আল্লাহর রহমতে সেরকম স্বাভাবিক হয়ে গেছে। এটাও থানার যারা দায়িত্বে ছিলেন তারাও এই কাজটাকে নিজেদের একটা ভালো কাজ বলে বিভিন্ন সময় বলতেন যে এরকম একটা মানুষ সে সংশোধন হয়ে গেছে। তো যাই হোক, এভাবে চলছিল। একদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ওই থানাতে যেই ডোম লোকটা বিভিন্ন লাশগুলো নিয়ে আসতো, পোস্টমর্টমের জন্য নিয়ে যেত, পোস্টমর্টম করার পর আবার পরিবারের কাছে সেই লাশটা হস্তান্তর করত, এই লোকটা ছিল না, হয়তো বা সে অসুস্থ ছিল বা দূরে কোথাও ছিল, পাওয়া যাচ্ছিল না। তো ঘোষপাড়া নামক একটা জায়গায় নাকি একটা ডেড বডি পাওয়া যায় নদীর পাড়ে। আর একজন পুলিশ সদস্য, তার নাম হচ্ছে, উনি সিনিয়র কনস্টেবল ছিলেন, নাম হচ্ছে আব্দুস সালাম। উনি এই খবরটা পান যে এরকম একটা ডেড বডি আছে। দুজন পুলিশ সদস্য নিয়ে উনি যখন গিয়েছেন তখন দেখা গেল ডেড বডিটা কাদার নিচে অর্ধেকটা পুঁতে রাখা। ওই সময় তো আসলে মোবাইল ফোন ছিল না যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অন্য কোনো ব্যবস্থা করবেন। ওই সময়ে সাথে করে নিয়ে গিয়েছিলেন এই ফয়জুদ্দিনকে। ফয়জুদ্দিনকে বললেন যে ফয়জুদ্দিন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো বাবা অনেকই করছিস, এখন লোক নাই, তোকে এই কাজটা করতে হবে, এই লাশটা তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যা। এই কাজটা করতে ফয়জুদ্দিন ইতস্তত বোধ করছিল। সে নেশা করত, জুয়া খেলতো, ময়লার স্তূপের উপরে নেশা খেয়ে পড়ে থাকতো, কিন্তু এরকম লাশ টানাটানি তো সে করেনি। সে ইতস্তত বোধ করছিল। তবে যেহেতু থানার পুলিশ সদস্যরা বলেছে এখন তো তারাই তার পরিবার, এই জন্য সে আর না করে নাই। প্রথম দিকে ইতস্তত করলে সে এটা আসলে করার পর দেখা গেল যে বেশ ভালো অ্যামাউন্টের টাকাই সে পায়। প্রথমে একটা টাকা পেল, কারণ ওই পরিবারের সদস্য যারা, তারা কিছু টাকা দেয় পরবর্তী কাজগুলো করার জন্য। আর একটা বিষয় হলো যে এই কাজটা আবার যিনি করতেন, ডোমের কাজ, তার নাম ছিল হাশেম মিয়া। এই হাশেম মিয়া ছিল ভয়ঙ্কর লেভেলের নেশাখোর, মানে নেশাগ্রস্ত লোক। তাকে নিয়ে অনেক সমস্যাই পোহাতে হতো থানার পুলিশ অফিসারদেরকে। এখন এই কাজ আবার এই হাশেম মিয়া ছাড়া আর কেউ করেও না, আর কাউকে পাওয়াও যায় না। যখন এই ফয়জুদ্দিন এই কাজটা করলো, এরপর থানার যিনি সাব ইন্সপেক্টর কামরুজ্জামান সাহেব, উনি চিন্তা করলেন যে এই হাশেম মিয়াকে নিয়ে তো অনেক জটিলতায় পড়ি, এ নেশা করে কোথায় কোথায় পড়ে থাকে, কাজের সময় এর পাই না। যেহেতু ফয়জুদ্দিন নিজেকে সংশোধন করে ফেলেছে আল্লাহর রহমতে, ফয়জুদ্দিনকেই এই কাজে লাগাই না কেন, কাজটা তো ভালোই হয়। ও তো আর রান্নাবাড়া আমাদের কিছু করে না, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজই তো করে। সুতরাং আশা করি থানার অন্য কনস্টেবলরা এই বিষয়ে কোনো আপত্তি করবে না, কাজটা করুক। থানার অন্য যারা ছিলেন অফিসার বা কনস্টেবল, তাদের সাথে যখন সাব ইন্সপেক্টর কামরুজ্জামান পরামর্শ করেন, সবাই বলে আসলে এই হাশেম মিয়ারে নিয়ে খুব সমস্যাই আসি, করে কাজের সময় পাওয়া যায় না। ফয়জুদ্দিন যদি কাজটা করতে পারে, ও তো টাকা পয়সা পাবে, আমরা তো ফয়জুদ্দিনকে কোনো টাকা পয়সা দেই না। ও যদি এক্সট্রা কিছু টাকা পয়সা পায়, নতুন করে আবার সংসার শুরু করে, তো খারাপ কি, করুক। এরপর শুরু হয়ে যায় ফয়জুদ্দিনের জীবনের একটা নতুন যাত্রা। এই যে এতক্ষণ আমরা কিন্তু ফয়জুদ্দিনের কিভাবে যাত্রাটা শুরু হলো ভয়ের জগতের, এটা বললাম। এর মধ্যে শিক্ষণীয় ব্যাপারও রয়েছে নিঃসন্দেহে। তো শুরু হয়ে যায় ফয়জুদ্দিনের নতুন যাত্রা। উনি এভাবে লাশ আনা নেওয়া করেন, টাকা পয়সা মোটামুটি পান। তখন কিন্তু এই যে লাশের যেই একটা ব্যাগ, আমরা এখন যেটা দেখি ডেড বডি রাখার জন্য একটা ব্যাগ থাকে, তখন কিন্তু এরকম ছিল না। ওই বাঁশের চাটাই বা কোনো একটা পাটির সাথে মোড়ানো হতো, এইভাবে আনা নেওয়া করা হতো লাশ। তো যাই হোক, চলছে এইভাবে বেওয়ারিশ লাশ টানা।
এটা করে অবশ্য খুব বেশি টাকা পয়সা পাওয়া যেত না, তবে এই ধরনের কর্মকাণ্ডের জন্য সরকারিভাবে সামান্য কিছু অর্থ বরাদ্দ থাকতো, সেটা পেত। আর যে সমস্ত লাশগুলোর পরিবার রয়েছে তাদের কাছ থেকেও টাকা পেত। একটা সময় এসে ফয়েজউদ্দিনের মাথায় আবার টাকা কামাইয়ের নেশা চেপে যায়, সে আবার টাকা পয়সার প্রতি আগ্রহ শুরু করে। তবে নেশাগ্রস্ত কিন্তু হয়নি, সে টাকা পয়সা জমাচ্ছে, হয়তো আবার পরিবারকে যদি নিয়ে আসতে পারে, পরিবারের সদস্যদের তার সাথে যোগাযোগ করে বা নতুন করে পরিবার শুরু করা যায়, এরকম একটা চিন্তা ভাবনা তার ছিল। ফয়েজউদ্দিনের সাথে একজন লোক রাখার প্রয়োজন ছিল, কিন্তু ফয়েজউদ্দিন রাজি হতো না, কারণ চিন্তা করতো যে একজন রাখলেই তো টাকার ভাগ দিতে হবে, কি দরকার। সে থানায় সাফ সাফ জানিয়ে দেয় যে স্যার আমাকে একাই করতে দেন, যত কষ্ট হোক আমি একাই করবো, আর লোক রেখেন না, ভাগিদার নেওয়ার দরকার নেই, আমি যতটুকু পরিশ্রম করি শুধু ইনসাফ করে আমাকে পারিশ্রমিক দিলেই হবে, যদি নাও দেন আমার আপত্তি নেই। তার এই কথাগুলো থানায় থাকা সবাই পছন্দ করে, সেই কাজগুলো করছিল, সময় যাচ্ছিল। শুরুর দিকে কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। একটা সময় থানায় খবর আসে এক গ্রামে দুই ভাই, আপন দুই ভাই, বাবার সম্পত্তি নিয়ে বিরোধ করতে করতে একটা পর্যায়ে এসে এক ভাই আর এক ভাইয়ের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে সাথে সাথে মাথা আলাদা করে ফেলেছে। আর যেই গ্রামে এই ঘটনাটি ঘটেছিল সেটা ছিল একদম প্রত্যন্ত এলাকায় থাকা একটা গ্রাম। ওই গ্রামে যাবার জন্য ভালো কোনো রাস্তা তো নাই, ভ্যান যে নিয়ে যাওয়া হবে সেই ভ্যান চলার মতো রাস্তাই পাওয়া মুশকিল। মাটির রাস্তা, সেটাও বেশি চওড়া না, চারপাশে ঝোপ জঙ্গল। ফয়েজউদ্দিন খবর পাওয়ার পর পুলিশের সাথে ভ্যান গাড়িতে কি করলো, বাঁশের চাটাই নিয়ে সেই গ্রামে পৌঁছে গেল। সেই লাশ দেখে ফয়েজউদ্দিন বেশ অবাকই হয়ে যায়। এক ভাই আর এক ভাইকে কিভাবে আঘাত করে শরীর থেকে মাথা আলাদা করে দিতে পারে, তাও সম্পত্তির জন্য। যে ভাই মারা গেল সে ভাই তো আল্লাহর কাছেই চলে গেল, সে তো আর সম্পত্তি দিয়ে কি করবে। আর যে ভাই মারলো সেও তো এখন জেলে যাবে, কারাদণ্ড হবে। তাহলে এই সম্পত্তির জন্য এত কিছু, এই সম্পত্তি এখন কে ভোগ করবে? এগুলো চিন্তা করে তার মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, সে লাশের মাথা এবং বডিটা ওই চাটায় পেঁচিয়ে সে পোস্টমর্টেম করানোর জন্য হসপিটালের দিকে রওনা দিল। ঠিকঠাক মতোই দুপুরের আগেই লাশটা মর্গে পৌঁছে দিল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে হসপিটাল থেকে সেই গ্রামে যেতে প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়, পাকা রাস্তা কাঁচা রাস্তা মিলিয়ে। আর অধিকাংশ রাস্তাটাই ছিল মাটির। প্রতিমধ্যে দূরে দূরে ঘরবাড়ি দেখা যেত, একদম কাছাকাছি ঘরবাড়ি ছিল না আর কি। তো হসপিটালে লাশের সুরতহাল করতে, আদার্স সব ফর্মালিটিস শেষ করতে রাত প্রায় 10টা বেজে যায়। এই লাশ কিন্তু তখন আর এই মাথা কাটা অবস্থাতে ছিল না, ওখানকার যিনি ডোম ছিলেন উনি এটা সেলাই করে মাথাটা লাগিয়ে দিয়েছিলেন ঘাড়ের সাথে আর কি, যাতে করে এটা দাফন কাফন করা যায়। তো এই লাশ ভ্যানে করে ফয়েজউদ্দিন একা একা সেই গ্রামের দিকে যান, কারণ এখন তো আর পুলিশ যাওয়ার দরকার নাই, পুলিশের যা যা কাজ ছিল সেটা তারা শেষ করে ফেলেছেন, লাশটা হস্তান্তর হয়ে গেছে আর কি। তো এখানে একটা কাগজ দিয়ে দেয়া হয় যে ফয়েজউদ্দিন যেন ওখানে গিয়ে ওইখানকার পরিবারের সদস্যদের কাছ থেকে সাইন নিয়ে নেন যে হ্যাঁ তারা লাশ বুঝে পেয়েছেন। আর এই কাগজটাও যেন এক কপি হসপিটালে আর এক কপি থানায় উনি নিয়ে আসেন। এগুলো একটা ফর্মালিটিস ওই সময় ছিল, ওই সময় প্রেক্ষাপটের কথা বলছি আর কি। ফয়েজউদ্দিন তো লাশ নিয়ে রওনা দিয়েছেন, কখনোই আগে ওইভাবে ভয় টয় পায় নাই, তো উনি তো এই লাশ নিয়ে যাচ্ছেন। হসপিটাল থেকে বেরিয়ে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা কোনো সমস্যা ছাড়াই উনি ভ্যান চালায় আসছেন। তো একটা পর্যায়ে কিন্তু সেই মাটির রাস্তা চলে আসে গ্রামের ভিতরে, বিভিন্ন জায়গায় ঝোপ জঙ্গল, এরকম জায়গা উনি পার হচ্ছিলেন। তো একটা ঝোপ জঙ্গল পার হয়ে বেশ কিছুটা পথ যান, কয়েক কিলোমিটার যাওয়ার পর আর একটা ঝোপ জঙ্গল আসে, এইভাবে আর কি। তো একটা ঝোপ জঙ্গলের ভিতরে উনি যখন ঢুকেছেন, হঠাৎ করে
উনি দেখলেন যে তুমুল ঝড় শুরু হয়েছে ওই ঝোপ জঙ্গলের ভিতরে, কিন্তু এক ফোঁটা বাতাসও ওনার গায়ে লাগছে না। ওই সময় ফয়েজউদ্দিন একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করেন। উনি দেখেন তার ভ্যানের সামনে 4টা বড় আকৃতির কুকুর দাঁড়িয়ে আছে। স্বাভাবিক যে কুকুরের আকার আকৃতি সাইজ, তার থেকে এইটা প্রায় 2 গুণ 3 গুণ বড়। এই কুকুরগুলো রাস্তার উপর এমন ভাবে দাঁড়িয়ে আছে যে পুরো রাস্তাটাই অবরোধ করে দাঁড়িয়ে আছে। কুকুরগুলো দেখে ফয়েজউদ্দিনের ভয় লাগলো, তবে সেটা কোনো ভূতের ভয় না। ফয়েজউদ্দিন ভেবেছে যে এই ভ্যানের উপরে একটা লাশ, এই লাশটা পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। তার কাছে কাগজ রয়েছে, এই কাগজে সাইন দেবে বা টিপসই দেবে ওই পরিবারের লোক। সেই কাগজ একটা হসপিটালে দিতে বা থানায় নিয়ে যেতে হবে। এই লাশটা বুঝে পাওয়ার পরই তো সেই পরিবার সেখানে সাইন করবে বা টিপসই দেবে। আমি যদি এখন এই লাশটা বুঝাই দিতে না পারি, তাহলে আমি কি এই কাগজটা সাইন ছাড়া নিয়ে যেতে পারবো? বিশ্বাস করে আমাকে পাঠাই দিছে একা একা পুলিশ ছাড়া, আমি কি বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারবো? পরিবারের সদস্যরা লাশ দাফন করার জন্য অপেক্ষা করতেছে, তাদের কাছেই আমি কি জবাব দেব? এই কুকুরগুলা এসে যদি এখন লাশ খাওয়া শুরু করে, তো উনি কিন্তু এই কুকুরগুলাকে ভূত প্রেত কিছু মনে করেন নাই। উনি ওই ভ্যান থেকে নেমে হুস হুস শব্দ করছে যেন কুকুরগুলা চলে যায়, কিন্তু কুকুরগুলো যায় না। চোখ আরো বড় করে ওই ফয়েজউদ্দিন সাহেবের দিকে তাকিয়ে মানে গোংড়াতে থাকে। এরপর ফয়েজউদ্দিন বলতে থাকে যে তোরা যাবি না, না দাঁড়া, আমার সাথে পাঙ্গা নেয়ার শাস্তি তোদেরকে দিচ্ছি। রাস্তার পাশেই তো ঝোপ জঙ্গল ছিল, একটা গাছের ডাল ভেঙে নিয়ে ওই কুকুরগুলোকে মারার জন্য যখনই এগিয়ে এসেছে, কুকুরগুলা পালানোর কথা কিন্তু পালায় না। হঠাৎ করে ওই কুকুরগুলোর ভেতর থেকে আর একটা বড় কুকুর সামনে আরো এগিয়ে আসে, এগিয়ে এসে মানুষের মতো কথা বলে ওঠে, ফয়েজউদ্দিন, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, নাহলে তোর অবস্থাও কিন্তু এই লাশের মতো করে দেবো আমরা এখনই। হঠাৎ করে কুকুরের মুখে মানুষের মতো কথা বলা শুনে ফয়েজউদ্দিন বেশ ভয় পেয়ে যায়। কিন্তু ফয়েজউদ্দিন সাহস করে বলে ওঠে, আমি তো চলেই যেতে চাচ্ছি, তোরাই তো আমার রাস্তা বন্ধ করে দাঁড়ায় আছিস। কুকুরগুলো আবার বলে উঠল, তুই যাবি, তাতে আমাদের কোনো সমস্যা নেই, তুই তোর ভ্যান নিয়ে চলে যা, লাশ যেটা আছে সেটা এখানে ফেলে তুই চলে যা, তোর কিছু করব না। তখন ফয়েজউদ্দিন বলে ওঠে, না, এটা সম্ভব না, আমার দায়িত্ব আছে, আমি আমার দায়িত্ব থেকে পিছপা হব না। জীবনে বহুত দায়িত্ব ছিল যেগুলো করি নাই দেখে আজকে আমার এই পরিণতি। সুতরাং এখন যে দায়িত্ব আমি হাতে নিছি এটা আমাকে করতেই হবে। আমি এই লাশের পরিবারের কাছে হস্তান্তর করবই, দেখি তোরা কি করতে পারিস। এর মধ্যে হয় কি, ওই যে বড় কুকুরটা যেটা, এই কুকুরটা এগিয়ে এসে ফয়েজউদ্দিনের একদম কাছে চলে আসে এবং ভয়ঙ্কর শব্দে গড়গড় করতে থাকে। ফয়েজউদ্দিন বলে ওঠে, কিচ্ছু করতে পারবি না, আমাকে মেরে ফেললেও এই লাশ আমার জ্ঞান থাকা অবস্থায় তোদেরকে টাচ করতে দিব না, সরে যায় এখান থেকে। ফয়েজউদ্দিন ভ্যানের উপর উঠে বসে, ভ্যান চালানো শুরু করে দেয়। ফয়েজউদ্দিন দেখলো কুকুরগুলো পালিয়েও গেল না, তবে রাস্তা থেকে সরে গেল, রাস্তার 2 পাশে দাঁড়িয়ে গেল। ফয়েজউদ্দিন ভ্যান নিয়ে সামনের দিকে আগানো শুরু করলো, তবে পেছন থেকে এমন ভাবে ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল এখনই কুকুরগুলো ভ্যানের উপর হামলে পড়ে এই লাশটা ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলবে। সামান্য একটু পথ ফয়েজউদ্দিন এগিয়েছে, হঠাৎ করেই ভ্যানটা একটা জায়গায় আটকে যায়। মনে হচ্ছে ভ্যানটা 1 ইঞ্চিও আগাতে পারছে না। ফয়েজউদ্দিন ভ্যান থেকে নামে। ভ্যান থেকে নামার পর ভ্যানের যে চাকা রয়েছে আশপাশটা ভালো করে দেখলো, চাকা দেখলো যে না, কোনো সমস্যা তো নাই। ভ্যান থেকে নামার পর ভ্যানের পেছনের অংশটা ধরে সামনের দিকে হালকা একটু ধাক্কা দিল, হ্যাঁ, ভ্যানটা এবার সামনের দিকে সরে গেল। এরপর আবার ফয়েজউদ্দিন ভ্যান চালিয়ে সামনের দিকে আগাচ্ছে। ফয়েজউদ্দিন ভয় পেয়েছে, তবে সে তার দায়িত্ব থেকে কিন্তু এতটুকু পিছপা হয়নি, কারণ ফয়েজউদ্দিন তো অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। ফয়েজউদ্দিন ভ্যান চালাচ্ছে আর মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে।
যে ওই জিনিসগুলো আসছে কিনা, তবে সেগুলো এখন ওভাবে দেখা যাচ্ছে না। মনে হয় ওই কুকুরগুলো চলে গেছে। অনেক দূরে কিছু ঘরবাড়ি আছে, তবে তারা যে গভীর ঘুমে বিভোর হয়ে আছে তা বোঝা যাচ্ছে। আর ভ্যান গাড়ির উপরে এক ধরনের হঠাৎ করে আওয়াজ হচ্ছে। অনেক সময় হয় কি, উপরে যদি কোনো কিছু থাকে, নড়াচড়া করার কারণে এক পাশে চলে যায় কোনো জিনিস, আবার ও পাশে চলে আসে, এরকম এক ধরনের খসখস আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হচ্ছে। এছাড়া আর কোনো শব্দ নাই। আর রাস্তায় তো কোনো মানুষই নেই। ফয়েজউদ্দিন আল্লাহর নাম নিতে নিতে জঙ্গলের এরিয়াটা ক্রস করে ফাঁকা মাঠের একটা রাস্তায় চলে আসে, মানে আশেপাশে ফাঁকা। ওই দিন ফয়েজউদ্দিনের কাছে কোনো আলোর ব্যবস্থা ছিল না। অন্যদিন সে 3 ব্যাটারির একটা টর্চ লাইট সবসময় সাথে নিয়ে যেত, কিন্তু দিনের বেলা সে বের হয়েছে তো লাইট আনার প্রয়োজন মনে করেনি। সে বুঝতেও পারেনি তার কত দূর যেতে হবে, যার কারণে ওই দিন তার কাছে লাইট ছিল না। তবে রাস্তাটা বেশ পরিষ্কার ছিল, চাঁদের আলো যতটুকু ছিল তাতে তার চলতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। এই ফাঁকা রাস্তায় জায়গায় জায়গায় ছোট ছোট কালভার্ট ছিল, অর্থাৎ ছোট ছোট ব্রিজ ছিল। এমন একটা ছোট কালভার্ট বা ব্রিজের কাছে চলে আসে, এটা একটু উঁচু। এটার কাছে আসলে ব্রিজের উপরের অংশ দেখা যায় না, এমন একটা অবস্থা আর কি, এতটা উঁচু। তো উনি তো অনেক কষ্ট করে ব্রিজটার উপরে উঠছেন ভ্যান নিয়ে। যখন উঠে আবার নিচের দিকে নামবেন, মানে ঢালুর দিকে নামবেন, উনি দেখেন একজন বৃদ্ধ মহিলা হাতে একটা পুটলির মতো কিছু একটা আছে, রাস্তার এক সাইড ধরে হেঁটে যাচ্ছে, সাদা কাপড় পরা। তো ওই মহিলা হেঁটে যাচ্ছে, ফয়েজউদ্দিন তো উনি ওনার মতো করে ভ্যান চালাচ্ছে। দেখা গেল ওই মহিলা হেঁটে যাচ্ছে, মহিলার হাঁটা থেকে তো ভ্যানের গতি কিছুটা হলেও বেশি হবে। ফয়েজউদ্দিন খেয়াল করলো ওই মহিলা যে গতিতে হাঁটছে তার থেকে কিন্তু ভ্যান জোরে চললেও মনে হচ্ছে মহিলা একদম ভ্যানের পাশাপাশি হেঁটে যাচ্ছে। মহিলার হাঁটার স্পিড কিন্তু বাড়ে নাই, কিন্তু কেন জানি ভ্যানের পাশেই সে রয়েছে। এরকম ফাঁকা রাস্তায় এত রাত্রে একজন বয়স্ক মহিলাকে দেখে ফয়েজউদ্দিন কিছুটা অবাক হয়েছে। চিন্তা করেন হয়তোবা কোথাও গিয়েছিল, আসছে, রাত হয়ে গেছে। এইভাবে ফয়েজউদ্দিন কিছুটা স্বস্তি পেল। মহিলাটার কাছে জিজ্ঞেস করলো, যে চাচি এত রাত্রে কোথায় গিয়েছিলেন? উত্তরে ওই মহিলাটা স্বাভাবিকভাবেই বলল যে গেছিলাম তো মেয়ের বাড়িতে বেড়াইতে, আসতে অনেক রাত হয়ে গেছে। মহিলাটার চেহারা দেখা যাচ্ছে না, মাথায় ঘোমটা দেওয়া ছিল, ঘোমটাটা সামনের দিকে ঝুঁকে থাকার কারণে চেহারাটা স্পষ্টভাবে দেখা যাওয়ার কোথাও না। তো ফয়েজউদ্দিন ওই মহিলার উদ্দেশ্যে বলল যে চাচি আপনি চাইলে ভ্যান গাড়িতে উঠতে পারেন, আপনার বাড়ির কাছে নেমে যাবেন। এই কথাটা বলার সাথে সাথেই নাকি ওই মহিলা চট করে ভ্যান গাড়ির পেছন দিকে গিয়ে বসে পড়লো, উল্টো দিকে ঘুরে আর কি। তো ভ্যানের পেছন সাইডটা যেটা, এটা কিন্তু উল্টো দিকে ঘুরেই বসতে হয়। তো ফয়েজউদ্দিন ভেবেছিল যে মহিলাটাকে তার ঠিক ইমিডিয়েট পাশে বসাবে, কেন উনি এই সিটে বসে চালাচ্ছেন। বিশেষ করে ভ্যানের এক পাশে কিন্তু বা দুই পাশে ফাঁকা থাকে, যেহেতু লাশটা এমনভাবে রাখা ছিল এটার এক পাশ ফাঁকা ছিল, মাথার অংশটা একটা দিকে ছিল, যার কারণে একটা পাশ ফাঁকা ছিল। উনি মনে করছেন যে এইখানে ওনাকে বসাবেন, গল্প করতে করতে চলে যাবেন, তাতে ওনার ভিতর ভয় কাজ করবে না, একটু আগে একটা ঘটনা ঘটছে। কিন্তু এই মহিলার আচরণটা তো আসলে অস্বাভাবিকও বলা যাচ্ছে না, কেননা গ্রামের মহিলারা ওনারা কিন্তু যথেষ্ট রক্ষণশীল, পর পুরুষের কাছাকাছি বসবেন না এই চিন্তা করে হয়তো পেছন দিকটাতে বসেছেন। এতে অস্বাভাবিক কোনো কিছু হওয়ার কথা না। ফয়েজউদ্দিন এই চিন্তা করেছেন, টুকটাক কিছু প্রশ্ন করছেন, মহিলাকে কথাবার্তা বলছেন, মহিলা হ্যাঁ হু এরকম উত্তর দিচ্ছেন, কোনটার উত্তর ঠিকঠাক স্বাভাবিকভাবে দিচ্ছেন। হঠাৎ করে মনে হলো যে ওই মহিলা কথাবার্তা বলছে না, আর পেছন থেকে কটমট কটমট আওয়াজ হচ্ছে। ভ্যান গাড়িটা একটু ঝাঁকুনিও খাচ্ছে। তখন ফয়েজউদ্দিন পেছন দিকে তাকায়, আর উনি যেটা দেখেন এটা হয়তোবা অন্য লোকে দেখলে সাথে সাথে জ্ঞান হারাতো, না হলে ভ্যান গাড়ি ফেলে দৌড়ে চলে যেত। ফয়েজউদ্দিন দেখলেন ওই মহিলাটা চাটায়ের ভেতর তার মাথা ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে কি যেন খাচ্ছে। এই দৃশ্য দেখে ফয়েজউদ্দিন জোরে জোরে বলে ওঠে, চাচি চাচি এ কি করছেন, কি করছেন এটা? তখন মহিলা আস্তে আস্তে চাটায়ের ভেতর থেকে মুখটা বের করে। ফয়েজউদ্দিন যখন ওই মহিলাটার মুখ দেখে তখন ভয়ঙ্কর ভাবে সে আতঙ্কিত হয়ে যায়। ফয়েজউদ্দিন দেখে মহিলার মুখটা কুচকুচে কালো
দাঁতগুলো লম্বা সুচালো, তার দাঁতগুলো এতটা লম্বা যে 1 আঙ্গুল পরিমাণ লম্বা, আর তার মুখ থেকে রক্ত মাখা যে লালা সেটাও পড়ছে। এইটা দেখে ফয়েজউদ্দিন শরীরের সমস্ত শক্তি কাটিয়ে দিয়েছে প্রচন্ড জোরে এক চিৎকার। এদিকে হয়েছে কি, লাশ আসতে দেরি হচ্ছে দেখে ওই বাড়ির কিছু লোকজন, বেশ কয়েকজন 5-6 জন একটু আগানো শুরু করেছিল। তখন তারাও শুনেছে এক চিৎকার, চিৎকার শুনে বুঝতে পেরেছে কোনো একটা ঝামেলা হয়েছে। তারাও তো দৌড়ানো শুরু করছে। অল্প সময়ের মধ্যেই ওই ভ্যানের কাছাকাছি তারা চলে এসেছে। যখন চলে এসেছে তখন বুঝতে পেরেছে যে এই ভ্যানেই লাশ রয়েছে। তাদের আসতে দেখে ওই অবয়বটা নাকি দৌড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। তবে ওই অবয়বটাকে ওই লোকজন আর দেখেনি, কারণ তারা আস্তে আস্তে ওই অবয়বটা পালিয়ে গিয়েছিল। ফয়েজউদ্দিন তো মারাত্মক ভয় পেয়েছে। ওই লোকগুলো এসে বলে যে কি ভাই কি হয়েছে? তখন ফয়েজউদ্দিন বলে যে ভাই চাটাইটা খোলেন তো, দেখেন তো কি অবস্থা। তারা চাটাইটা ওই জায়গা থেকে খোলার পর চমকে ওঠে। তারা দেখে একটা পায়ের আঙ্গুল থেকে হাঁটু পর্যন্ত খেয়ে ফেলা হয়েছে। হয়তোবা আরো 10-15 মিনিট থাকলে পুরো লাশটাই খেয়ে ফেলতো। আল্লাহর রহমতে এই কাজটা হয়নি। পরিবারের সদস্যরা বলে যে ভাই আপনি এত রাত্রে দিক দিয়ে আসছেন, আসলে আমাদের কারো তো থাকা উচিত ছিল, আমরা তো যাইতে পারি নাই, এটা আমাদেরই অক্ষমতা, ক্ষমা করবেন। এই রাস্তায় লাশ নিয়ে আসতে গেলে এরকম ঘটনা আগে ঘটেছে বলে শুনেছি, কিন্তু আমাদের পরিবারের কারোর সাথে ঘটবে এটা বুঝতে পারিনি। তো যাই হোক, তাড়াতাড়ি লাশটা নিয়ে যাওয়া হয়। ওখানে আগে থেকেই তাদের সব বন্দোবস্ত করা ছিল, গোসল দেওয়া হয়, তারপর কাফনে মুড়িয়ে জানাজা পড়িয়ে দাফন করা হয়। ওই রাত্রে ফয়েজউদ্দিন আসলে আসতে চেয়েছিলেন, কিন্তু ওই পরিবারের সদস্যরা বললেন যে আপনার সাথে এত ঘটনা ঘটে গেছে, আপনারা আজকে রাত্রে যাওয়ার দরকার নাই, তাছাড়া সারাদিনে অনেক পথ আপনি এই ভ্যান চালাইছেন, আজকে বিশ্রাম করেন, কালকে যায়েন। ফয়েজউদ্দিন মেনে নেন, ওই রাত্রে ওই বাড়িতেই থাকেন। পরদিন সকালবেলা উনি রওনা দিয়ে চলে আসেন। এরপর ওনার কাছে যে কাগজপত্রগুলো ছিল সেগুলো যেখানে যেখানে দেওয়ার দরকার সেগুলো সেখানে দিয়ে দিয়েছিলেন আর কি। তো এরপর আসলে ফয়েজউদ্দিন খুব সতর্কতার সাথে গাড়ি চালাতেন, কারণ ওনার সাথে তো ভয়ের ঘটনা আগে ওভাবে ঘটেনি। অনেক দিন উনি ওভাবেই লাশ টেনেছেন, এরপরে ওরকম ঘটনা ঘটেছে বলে শোনা যায় না। অনেক দিন পর আর একটা ঘটনা ঘটে। ভ্যান গাড়ি নিয়ে হসপিটালের মর্গের দিকে রওনা হয়েছেন। একটা কাজ চলে এসেছে, থানা থেকে খবর দিয়েছে। তো থানা থেকে একজন কনস্টেবল ফয়েজউদ্দিনকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি এখন হসপিটালের দিকে যাওয়ার দরকার নেই, ওখানে অন্য কাউকে দেখি কি করা যায়, তুমি আরেকটা জায়গায় যাও, চরপাড়া নামক একটা জায়গার নাম বলে, সেখানে একটা ডেড বডি রয়েছে, এখনই নিয়ে আসতে হবে মর্গে। তো আগের যে কাজটা ছিল, মর্গে একটা ডেড বডি আছে সেটা পৌঁছে দিতে হবে, আর এটা হচ্ছে একটা জায়গা থেকে মর্গে নিয়ে আসতে হবে। সাধারণত যেই ভ্যান নিয়ে আসে সেই ভ্যানই আবার পৌঁছে দেয়। এই কাজে টাকা একটু বেশি পাওয়া যায়, কারণ আরেকজন তো নিয়ে আসছে, এখন নিয়ে যেতে হবে, তার টাকা তো কম। যেহেতু আর একটা ডেড বডির খবর আসে, তখন উনি চরপাড়ার দিকে রওনা দিয়েছেন। এটা একটা মহিলার ডেড বডি। তার স্বামী নাকি তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দাম্পত্য কলহের কারণে। ওই বাড়িতে যাওয়ার পর ওই মহিলার লাশ যখন ভ্যানে তুলবেন, তখন নাকি ওই ফয়েজউদ্দিন ওই মহিলাটার চেহারাটা এক নজর দেখেছিল। মহিলার মুখের ভেতর থেকে জিহবা বেরিয়ে আছে অনেকটা, তার চোখ দুটো অনেকখানি খোলা, বড় বড় হয়ে আছে। অনেকে নাকি চেষ্টা করেছিল চোখগুলো বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছিল না। এই মহিলাটার 2টো সন্তান ছিল। ফয়েজউদ্দিন এই লাশ নিয়ে মর্গে পৌঁছে দেন। মর্গ থেকে আবার আর একটা লাশ যেটা আগে থেকে ছিল, ওটা আবার নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো কিছু পাওয়া যায়নি, এই লাশটাও পৌঁছে দেন। তবে পৌঁছে দেওয়ার সময় ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। তো সময়টা ছিল বর্ষাকাল, এই সকাল থেকে টিপ 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 কিছুটা বৃষ্টি হচ্ছিল, আমার কোনো নামগন্ধও নাই পুরোপুরিভাবে। ওই সময় তো রাস্তাঘাট এরকম পাকা ছিল না, তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় কাদা টাদা হয়ে গিয়েছিল। ফয়েজউদ্দিন ওই মহিলার লাশ
নিয়ে যখন ওই মহিলার লাশ সংক্রান্ত সব যাবতীয় ফর্মালিটি শেষ হয়ে গিয়েছিল, এরপর ওই মহিলার বাড়ির দিকে রওনা হয়েছেন। তখন সন্ধ্যা 7:30 বাজে। ওনার ইচ্ছা ছিল যে উনি ওই লাশটা পৌঁছে দিয়ে আবার যেই লাশটা আছে এটাকে আবার পৌঁছে দেবেন, কারণ পরের লাশটা তো আবার উনি নিয়ে আসছেন তার বাড়ি থেকে, এই কাজটা তাকে আবার করতে হবে। সন্ধ্যা 7:30 বাজে তো, আর খুব বেশি দূরেও ছিল না ওই মহিলার বাড়ি, মানে যেই লাশটা নিয়ে বের হয়েছেন হয়তো বা কয়েক কিলোমিটার দূরে, ম্যাক্সিমাম 2 কিলোমিটার এরকম। তো সেই বাড়িতে যেতে হলে আবার পথের মাঝে বিশাল বড় একটা বাঁশঝাড় পার করতে হয়, আর ওই বাঁশঝাড়ের মধ্যে আছে 100 বছরের পুরনো এক তেঁতুল গাছ। আর এই বাঁশঝাড়টাও নাকি বহু বছরের পুরনোই। কথিত আছে এখানে অনেকেই নাকি ভয় পেয়েছেন, আর এখানে যে ভয় পেয়েছেন এটা তো আর এই ফয়েজউদ্দিন জানে না। ফয়েজউদ্দিন তো লাশ নিয়ে রওনা দিয়েছে। এখন কথা ছিল যে লাশের আত্মীয় স্বজন নাকি কাছাকাছি এসে অপেক্ষা করবে। এখন কতটুকু কাছাকাছি এসে অপেক্ষা করবে এটা তো ফয়েজউদ্দিন জানতেন না। উনি ধারণা করেছিলেন যে হয়তোবা 1 কিলোমিটার গেলেই পাবো, বাকি 1 কিলোমিটার হয়তোবা তাদের সাথে যাব। এদিকে উনি 1 কিলোমিটার পার হয়ে গেছেন, লোক তো আর আসে না। তো উনি আগাচ্ছেন। উনি যখন আগাচ্ছেন তখন এই বাঁশঝাড়ের কাছাকাছি দেখতে পেলেন কিছু লোক দাঁড়িয়ে আছে, মানে বাঁশঝাড়ের আগে কিছু লোক দাঁড়িয়ে আছে। তখন উনি বুঝতে পারলেন যে এই লোকগুলো লাশের আত্মীয় স্বজনই হবে। উনি কিছুটা সাহস পেলেন, ঠিকঠাক মতোই ওই বাঁশঝাড় পার করে লাশটা বাড়িতে পৌঁছে দিলেন। তখন রাত 9টার মতো বাজে। এখন একই পথ দিয়ে তাকে আবারও যেতে হবে, ওই যে মর্গে আর একটা লাশ আছে সেটা আবার তার বাড়িতে পৌঁছে দিতে হবে, যেই লাশটা উনি প্রথমে নিয়ে এসেছিলেন। 2 সন্তানের জননী যাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে, এই লাশটা আবার তার বাড়িতে পৌঁছে দিতে হবে। এই জন্য তার কাজ তো ছিল, তাতে তাকে আবার চলে যেতে হবে। এখন এই রাস্তা সম্পর্কে তো গ্রামের লোকজনের ধারণা আছে, ফয়েজউদ্দিনের তো কোনো ধারণা নেই। উনি ওই রাস্তাতেই রওনা শুরু করেছেন গুনগুন গান গাইতে গাইতে। যখন ওই বাঁশঝাড়ের ভিতরে ওই তেঁতুল গাছটার ওখানে ঢুকেছেন তখন তো ওখানে অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক। তখন উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে 2টো পা, একটা পা বাঁশঝাড়ের উপর আর একটা পা মনে হচ্ছে অন্য কোনো গাছের উপরে, অনেক উঁচু। কত উঁচু উনি ঠিক বুঝতে পারছেন না এই অবয়বটা। উনি বুঝতে পারলেন যে এই 2 পায়ের মাঝখান দিয়ে এখন যে যাব, বিভিন্ন সময় গল্পে শুনেছেন যে এই 2 পায়ের মাঝখানে যেতে গেলে এরা পিষে মেরে ফেলে। উনি তখন চিন্তা করলেন যে একটু অপেক্ষা করি, যদি এটা সরে যায়। মনে মনে যা দোয়া দুরুদ জান পড়ছেন, তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হয় কি, এই যে অবয়বটা, বিশাল দেহী অবয়বটা, বিশাল উচ্চতার অবয়বটা যে দাঁড়িয়ে ছিল, এ কি করে, সে শরীরটাকে বাঁকিয়ে মাথাটা ফয়েজউদ্দিনের কাছে নিয়ে আসে। মানে আমরা যখন রুকুর হালতে যাই, রুকু থেকেও যদি আরেকটু ঝুঁকে পড়ি, তো ওই অবয়বটা এরকম ঝুঁকে পড়ে মাথাটা ফয়েজউদ্দিনের সামনে নিয়ে আসে। ফয়েজউদ্দিন দেখে বিকট এক চেহারা, বিশাল এক মাথা। ওই অবয়বটা ফয়েজউদ্দিনকে দেখে বিকট শব্দে প্রথমে হেসে দেয়। এরপর ফয়েজউদ্দিনকে বলে, কিরে কই যাস? অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। যখন লাস্টের দিক দিয়ে নিয়ে গেল দিনের বেলা, তখন তো আর কিছু করতে পারিনি। অপেক্ষা ছিলাম লাশটা কখন রাতের বেলা এদিক দিয়ে আসবে, তখনও কিছু করতে পারলাম না। এই লোকগুলা এখানেই দাঁড়ায় থাকলো। এখন ওই লোকগুলো তো বাড়ি চলে গেছে। সারাদিন আমি অপেক্ষা করলাম, লাশটা খাইতে পারলাম না। এখন ওই লোকগুলোকেও পাচ্ছি না। যেহেতু তুই ভ্যান চালাইছিস, তোকে ধরছি, তোকে আর সারাসারি নেই। তোর উপর আমি শোধ নেব এই লাশ না খাওয়ার। যখনই এটা বলেছে, বলার সাথে সাথে নাকি ওই অবয়বটা বিশাল এক হা করে ফয়েজউদ্দিনের দিকে মাথাটা যেই না এগিয়ে দিয়েছে, তখন ফয়েজউদ্দিন ভ্যানটা ওই জায়গায় রেখে উল্টো দিকে দিয়েছেন এক দৌড়, চিৎকার দিতে দিতে। এদিকে ওই বাড়ির লোকজন এই চিৎকার শুনে তারা বুঝতে পেরেছে একটা সমস্যা হয়েছে, তারা দৌড়ে এগিয়ে আসা শুরু করেছে। অল্প সময়ের মধ্যে তারাও চলে আসে। আসার পর বলছে কি হয়েছে, তখন উনি সব কথা খুলে বলেন। তখন ওই লোকজন বলেন যে ভাই, আপনি তো তাড়াতাড়ি যাইতে চাইলেন, এই জন্য তো আসলে আমরা কিছু বলি নাই, এই রাস্তা তো আসলে ভালো না। আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন ভয় পাইছে, এখানে ভয়ঙ্কর এক
দানবাকৃতির পিশাচ রয়েছে। বিভিন্ন সময় মানুষজনকে সে ভয় দেখিয়েছে। বিশাল তার মাথা হা করে মানুষের দিকে তেড়ে আসে। আপনি এটাকেই দেখছেন। তো ওই রাত্রে আসলে আর যাওয়ার মতো সাহস ফয়েজউদ্দিন করেন নাই। ওই রাত্রে ওই বাড়িতে ছিলেন, তবে সকাল থেকে তার খুব জ্বর ছিল। এরপর ওই বাড়ির সদস্যরাই ফয়েজউদ্দিনকে হসপিটালে ভর্তি করে দেয়। 2.5 মাসের মতো ভর্তি ছিল। হসপিটাল থেকে ফেরত এসে ফয়েজউদ্দিনের মধ্যে আরো কিছু পরিবর্তন দেখা দেয়। ফয়েজউদ্দিন এমন ভয় পেয়েছিলেন ওই লাস্ট যেই কাজটা উনি করেছিলেন, এরপরে উনি এই লাস্টের কাজ ছেড়ে দেয়। আর থানায় আগে যে কাজটা করতো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এটাই করতো। তবে একটা সমস্যা দেখা দিল কি, ফয়েজউদ্দিনের মাথায় কিছুটা সমস্যা হয়ে যায়। ফয়েজউদ্দিন মানুষের সাথে ঠিকঠাক মতো কথা বলতো, সবার সাথে ভালো আচরণ করতো, কিন্তু একা একা বিড়বিড় করে কি যেন বলতো। অনেকেই বলতো যে ফয়েজউদ্দিন ওই রাত্রে ভয় পাওয়ার কারণে পাগল হয়ে গেছে। কেউ কেউ আবার বলতো দীর্ঘ 2.5 মাস হসপিটালে থাকার কারণে তাকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল, এই মেডিসিনের কিছু ওভারডোজ দেওয়া হয়েছিল, যার কারণে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কারণে তার মাথায় এরকম সমস্যা হয়েছে। ফয়েজউদ্দিন পাগল ছিল না। পাগল যে কেউ বলবে এরকম আসলে আচরণও সে খুব একটা করতো না, শুধু ওই একা একা কিছু কথা বলতো, এই আর কি। আর ফয়েজউদ্দিন থানায় পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সে তখন ভ্যান চালাতো, ভ্যানে এমনি লোক টানতো, কিন্তু সমস্যা হইতো কি যে মানুষ তাকে খুব ঘৃণা করতো। সে লাশ টানতো, একটা সময় সে এরকম নেশা করতো, তাতে নিয়ে মানুষ ওইভাবে কোনো রিয়াক্ট করতো না, তবে সে যে লাশ টানতো এই কারণে মানুষ তাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো। কোনো জায়গা যদি সে চা খেতে যেত, তার পাশে কেউ বসতো না। সে যদি কোনো কাপে চা খেত, ওই কাপে কেউ চা খেতে চাইতো না, যার কারণে ওই চায়ের দোকানদারও ফয়েজউদ্দিনকে টাকার বিনিময়েও চা বিক্রি করতে অস্বীকৃতি জানাতো। এভাবে খুবই বাজে আচরণ ফয়েজউদ্দিন সহ্য করেছে। 70 বা 80 দশকে যারা ময়মনসিংহ মেডিকেল এরিয়াতে ছিলেন, আমাদের লিসেনারদের মধ্যে যারা প্রবীণ ব্যক্তিরা রয়েছেন বা যারা প্রবীণ রয়েছেন ওই এলাকার, তাদের কাছে হয়তোবা আপনারা জিজ্ঞেস করলে ফয়েজউদ্দিনের কথা জানতে পারবেন, এমনটাই জানিয়েছেন সুজন ভাই। তো ফয়েজউদ্দিন জীবিত নাই, উনি মারা গেছেন। এভাবে ওনার জীবনটা পার হয়ে গেছে। তবে শেষ জীবনে উনি কোনো ধরনের কোনো অবৈধ কাজ, কোনো নেশা জাতীয় দ্রব্য, জুয়া খেলা এর ভিতরে ছিলেন না। উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। লাশ হওয়ার পরে টানেন নাই, যেহেতু ভয় পেয়েছিলেন, থানার থেকেও এই বিষয়ে তাকে আর জোরাজুরি করা হয়নি। ফয়েজউদ্দিন থানার পুলিশদের সহানুভূতি, ভালোবাসা এর মাধ্যম দিয়েই আল্লাহর রহমতে আবার একটা ভিন্ন জীবনে ফেরত এসেছিলেন। যদিও ভয় পাওয়ার কারণে লাশ টানার কাজটা উনি আর করতে পারেন নাই, তবে বাকি জীবনটা উনি এভাবেই কাটিয়ে দিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনা ফয়েজউদ্দিন সাহেবের। তো আসলে অনেক সময় দেখা যায় যে মানুষের সহানুভূতি, ভালোবাসা কারো জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেটা ফয়েজউদ্দিনের বেলায় হয়েছিল। ফয়েজউদ্দিন জীবিত নেই, কিন্তু এমন অসংখ্য ফয়েজউদ্দিন কিন্তু আমাদের আশেপাশে রয়েছে। আমাদের সহানুভূতি পারে তাদের জীবনকে পরিবর্তন করে দিতে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ঘটনায় চলে যাব। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, অনুগ্রহ করে এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর এই ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। এই ঘটনাটি মূলত এই সুজন ভাইয়ের খুবই পরিচিত এক বন্ধু বলি, প্রতিবেশী বলি, যেটাই বলি, তার পরিবারের সাথে ঘটেছিল। আর ঘটনাটি খুবই স্পর্শকাতর, বিশেষ করে ওই পরিবারের প্রেক্ষাপটে, যার কারণে এই ঘটনায় যেই নামগুলো আমরা ব্যবহার করব, এই নামগুলো ছদ্মনাম। এমনকি এই ঘটনায় যেই স্থানের নামগুলো রয়েছে, সেই স্থানের নামগুলো আমরা সঙ্গত কারণে বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো, সেটা ময়মনসিংহ বিভাগের কোনো একটি জেলা, এর বাইরে আমরা কোনো জায়গার নাম বলতে পারছি না। চলুন ঘটনায় চলে যাই। তো ওনার যে বন্ধু, সেই বন্ধুর এক চাচাতো বোন ছিল, বয়সে তার থেকে বড় ছিল।
তো ওই সময়ে সেই চাচাতো বোনের বয়স ছিল 18 কি 19 বছর। তার যেহেতু বিয়ের বয়স হয়ে গিয়েছিল, যার কারণে পরিবার থেকে বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধর যে ব্যাপারগুলো এগুলো চলমান ছিল। বিভিন্ন জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে আসতো। তবে সেই বড় আপুর বাবা উনি একটু খুঁতখুঁতে স্বভাবের ছিলেন, তো বিশেষ করে নিজের মেয়ের বিয়ে হবে, ছেলে কেমন হবে, এই বিষয়টা নিয়ে আসলে উনি অন্য কারো দ্বারা ওইভাবে ইনফ্লুয়েসড হতেন না। ওনার নিজের কাছে কেমন লাগছে, ওনার নিজের বিবেচনা কি, সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা করে ওনার মেয়ের মতামত নিতেন। ওনার মেয়ের পছন্দ কেমন, এসব কিছু একটা কম্বিনেশন করে উনি কাজ করার চেষ্টা করছিলেন, যার কারণে আসলে সবকিছু ব্যাটে বলে মিল ছিল না। অনেকে আসতো, দেখে চলে যেত, কিন্তু বিয়েটা একটু দেরিতে হয়ে যাচ্ছিল। তবে এটা নিয়ে পরিবারের কোনো সমস্যা ছিল না, ওই আপুরও ছিল না, আপুর বাবারও ছিল না, অন্য ভাই বোনদেরও ছিল না। ঠিকঠাক মতোই মোটামুটি উনিও লেখাপড়া করছিলেন, আর এর মধ্য দিয়ে তো পাত্রপক্ষ দেখতে আসছিলই। এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ওনাদের এক প্রতিবেশী, সেই প্রতিবেশী ওইখানে একজন ভদ্র মহিলা, বিশেষ করে প্রতিবেশী ভদ্র মহিলা, তার বয়স আবার ওই আপুর থেকে, ওই বড় আপুর থেকে প্রায় 22 থেকে 24 বছর বেশি। অর্থাৎ দুইজনের বয়সের ব্যবধান কিন্তু অনেক। কিন্তু এই প্রতিবেশী ভদ্র মহিলার সাথে ওই বড় আপুর খুব দোস্তি হয়ে যায়। এত বয়সের ব্যবধান থাকার পরও এইভাবে অন্তরঙ্গ সম্পর্ক থাকার কথা না। সাধারণত সমবয়সী যারা, তাদের সাথেই সম্পর্ক ভালো থাকবার কথা, কিন্তু এই দুইজনের মানে বন্ধুত্ব খুব গাঢ় হয়ে যায়। এখন এই বিষয়টা নিয়ে কেউ তো আর মাথা টাথা ঘামায় নাই। পরিবারের সদস্যরা চিন্তা করেছে যে উনি বয়সে বড়, ওনার সাথে সম্পর্ক যদি তার ভালো থাকে, বয়সে বড়, ভালো পরামর্শ দিতে পারবে, তো খারাপ কি, এটা নিয়ে ওনারা আসলে কেউ মাথা ঘামান নেই। হয় কি, এই যে যিনি বয়সে বড় ভদ্র মহিলা, ওনার হাজবেন্ড আবার ঢাকাতে একটা চাকরি করত। দেখা যেত যে এই ভদ্র মহিলার হাজবেন্ড যখনই বাসায় আসতেন, সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার যখনই বাসায় আসতেন, সারাক্ষণ ঝগড়া ঝাঁটি, চিৎকার চেঁচামেচি শোনাই যেত। মানে তাদের দাম্পত্য কলহ চলছিল, এতটুকু বোঝা যাচ্ছিল। সবসময় তো অশান্তি হচ্ছে, মানে ওই ভদ্র মহিলার হাজবেন্ড যখনই বাড়িতে আসে তখনই অশান্তি হতে থাকে। কোনো না কোনো ভাবে ওই ভদ্র মহিলা তথ্য পান তার স্বামী ঢাকাতে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে, পরকীয়া প্রেম চলছে। এই কথা যখন উনি জানতে পেরেছেন, স্বাভাবিকভাবেই মনে অনেক কষ্ট পেয়েছেন, কারণ তার সন্তানাদি আছে, কয়েকটা সন্তান। তার স্বামী এই বয়সে এসে যদি আর একটা সম্পর্ক করে, বিষয়টা তো আসলে কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়ার কথা না। কারণ ওই সময়ে ওই ভদ্র মহিলার বয়স হয়ে গিয়েছিল 40+। সুতরাং উনি তো কোনোভাবে মেনে নেবেন না। কি করা যায়, স্বামীকে কিভাবে বশে আনা যায়, এরকম চিন্তা তার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এই ভদ্র মহিলা গোপনে গোপনে বিভিন্ন কবিরাজ, ওঝা এদের কাছে ঘোরাফেরা করছিল। তাদের কাছ থেকে বিভিন্ন রকমের তদবির নিয়ে এসেছেন, তাবিজ কবজ নিয়ে এসেছেন, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। স্বামীকে আর কোনোভাবেই বশে আনতে পারেন না। এভাবে ঘুরতে 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 একবার এক তান্ত্রিকের কাছে উনি গিয়েছেন। বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটা বিশেষ তদবির নিয়ে এসেছেন। আর এই তদবিরটা অত্যন্ত ভয়ঙ্কর প্রকৃতির একটা তদবির। আর উনি যে এই কাজ করছেন, ওই ভদ্রমহিলা তো ওনার শ্বশুর বাড়িতে থাকতেন। ওনার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, দেবর ছিল, ননদ ছিল। তো এনারা কিন্তু কেউ জানে না ঘটনাটা কি হচ্ছে। ওই ভদ্রমহিলা যখন এই একটা তদবির নিয়ে এসেছেন, এই তদবিরের বিষয়ে উনি সর্বপ্রথম জানান হচ্ছে ওই বড় আপুকে।
তবে বড় আপুকে উনি পরিষ্কারভাবে কিছু বলেন নাই। উনি বলেছেন যে দেখতেছো তো তোমার দুলাভাই কেমন আচরণ করে আমার সাথে, আবার তার সাথে আর একটা মেয়ের সম্পর্ক হয়ে গেছে, আমি তো আর মেনে নিতে পারতেছি না। বোন, তুমি আমার ধর্মের বোন, তুমি আমার একটা উপকার করো, আমার এই অশান্তি থেকে বাঁচাও, নাহলে এই সন্তানাদি নিয়ে আমি কোথায় যাব? আমি নিজে বিষ খাবো, বাচ্চাদেরকে বিষ খাওয়া মেরে ফেলবো। এইভাবেই মনে করেন যে অনেক ইমোশনাল কথাবার্তা বলে বলে যখন ওই বড় আপুকে মেন্টালি দুর্বল করে ফেলেছে, তখন বড় আপু বলছে যে ঠিক আছে আপু বলেন কি করতে হবে, আপনার জন্য যা যা করার দরকার যাতে আপনার উপকার হয় আমি করব। তখন ওই বড় আপু বলছে যে আমি একটা কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ একটা তাবিজ দিয়েছে, এই তাবিজটা একটা পুরুষ লোকের কবরে পুঁতে রাখতে বলেছে, তবে এই কাজটা করতে হবে একজন অবিবাহিত মেয়েকে। তো আমি তো বিবাহিত, আমার কয়েকটা বাচ্চা কাচ্চা আছে, আমি তো বোন এটা পারবো না, আর এই বিষয়টা কাউকে বলা যাবে না, আমি তো এই বিষয়টা কাউকে বলতেও পারতেছি না, কারণ আমি তো শ্বশুর বাড়িতে আসি, এটা বললে তো আমার স্বামী জেনে যাবে, তখন তার একটা সমস্যা হবে, সুতরাং তুমি এই কাজটা করে দাও। এখন ওই বড় আপু গ্রামের সহজ সরল একজন মেয়ে, পরিতা তো পেঁয়াজ খোঁজ বোঝে না, উনি বলছেন যে ঠিক আছে আমি এটা করে দিব। প্রথম দিকে অবশ্য এই কবরের ভিতরে গিয়ে তাবিজ গাঁটতে হবে, তাও আবার রাতের বেলা, পূর্ণিমা বা অমাবস্যার রাত্রে। এই বিষয়টা তো আসলে উনি প্রথম দিকে একটু ভয় পাচ্ছিলেন, সংকোচ করছিলেন। তখন আবার ওই ভদ্রমহিলা বলছেন যে বোন তুমি ভয় পেও না, আমি তোমার থেকে দূরে থাকবো, সাথে সাথেই যাব, তবে তুমি যখন কাজটা করবা তখন শুধু তুমি একা থাকবা, কাজ করে চলে আসবা, আমি তো দূরে দাঁড়াই থাকবো, কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত ওই আপু রাজি হন। ওই সময়ে অমাবস্যার রাত কয়েকদিন পরই চলে আসে। তো ওনাদের বাড়ির থেকে একটু দূরে একটা কবরস্থানে গিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে। ওইখানে আবার একটা বিশেষ ব্যাপার ছিল, বিশেষ করে ওই কবরস্থানে 38 কি 40 বছর বয়স্ক একজন লোক যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। উনি মারা যাবার পর ওই কবরের ওখান দিয়ে মানুষ যখন আসা যাওয়া করতো তখন অনেকেই নাকি ভয় পেয়েছে, অনেকেই নাকি ওই মৃত ব্যক্তিকে কাফন পরিহিত অবস্থায় ওই কবরের পাশে বসে থাকতে দেখেছে। অনেক বছর নাকি এই ভয়ের ঘটনা ঘটেছে। আর এই তাবিজটা ওই কবরটাতেই গাঁটতে হবে নাকি, অর্থাৎ এমন কিছু তথ্য বলে দেওয়া হয়েছিল ওই ভদ্র মহিলাকে যে এমন একটা কবরে গাঁটতে হবে যে কিনা কোনো একটা রোগে ভুগে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বা এরকম কিছু না, এমন একটা রোগ হয়েছিল, ওই রোগের ফলে সে ভুগতে ভুগতে মারা গেছে। ওই ভদ্র মহিলা চিন্তা করছে যে এটা কোথায় হইতে পারে, কোথায় হইতে পারে, তখন চিন্তা করছে আরে এই তো কাছাকাছি একটা কবরস্থান আছে, একটা ভয়ঙ্কর ঘটনাও আছে একটা কবর নিয়ে, এই লোক তো যক্ষা হয়ে মারা গেছিল। তখন উনি এই কবরটাকে ফিক্সড করেন। আর ওই কবরটা আবার ওই বড় আপু আগে থেকে চিনতেন, যেহেতু এই কবরটা নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত ছিল। অমাবস্যার রাত্রে ওই ভদ্র মহিলা আর ওই বড় আপু দুজন ওই দিকটাতে যাওয়া শুরু করেছেন। তো কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই ওই বড় আপু কবরের ঠিক মাঝ বরাবর, অর্থাৎ পেট বরাবর, একটা লাশের যে পেটের যে অংশটা, বুক থেকে একটু নিচে পেটের যে অংশটা থাকে, যেটা মনে হয় আর কি যে এই জায়গাটাতে তার পেটের অংশ, ঠিক ওই বরাবর কবরটা সামান্য একটু খুঁড়ে ওই তাবিজটা পুঁতে দিয়ে চলে আসেন। তো আসার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এরপর ওই ভদ্রমহিলা ওনার বাসায় চলে গেছেন, ওই বড় আপু ওনার বাসায় চলে আসছেন, কোনো ধরনের কোনো সমস্যা ওই সময় হয়নি, যাওয়ার সময় হয় নাই, আসার সময় হয়নি। তো ওই বড় আপু উনি যেটা করতেন সেটা হচ্ছে উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। আর ওনার যে ছোট ভাই, অর্থাৎ যিনি এই সুজন ভাইকে ঘটনা বলেছেন, তিনিও তার দাদির সাথে ঘুমাতেন, দাদি মাঝখানে ঘুমাতেন। ছোট ভাই তো খুব ছোট ছিল, উনি এক পাশে ঘুমাতেন, ওই বড় বউ এক পাশে ঘুমাতেন। 1 সপ্তাহের উপরে পার হয়ে গেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। মোটামুটি 10 দিনের মাথায় বা এরকম একটা সময়ে প্রতি রাত্রের মতোই যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন সবাই, বড় আপু শুয়ে পড়েছেন, তো ওই রাত্রে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে।
বাড়ির সবাই গভীর ঘুমে তলিয়ে আছে। হঠাৎ ওই বড় আপু চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এমন ভাবে চিৎকার চেঁচামেচি উনি করছেন, মনে হচ্ছে মৃত্যু উনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তার চোখ দুটো এত বড় বড় হয়ে গিয়েছিল, তার চেহারাটা এমন ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে পাশে থাকা বৃদ্ধ দাদি উনি নিজেই ভয় পেয়ে গিয়েছেন। উনি নাতনিকে জড়িয়ে ধরেছেন, বলে কিরে মা, কি হয়েছে, কি হয়েছে, এরকম করছিস কেন? এদিকে চিৎকার চেঁচামেচিতে অন্য ঘরে থাকা ওই বড় আপুর মা বাবাও উঠে পড়েছেন। শুধু যে বড় আপুর মা বাবা উঠে পড়েছেন তা না, আশেপাশে যারা প্রতিবেশী ছিলেন তারাও চলে আসছেন। এমন ভয়ঙ্কর আর্তনাদ ওই বড় আপু শুরু করেছিলেন। যখন পাড়া প্রতিবেশীরাও এসেছেন, তারা শুনলেন যে এই বড় আপু স্বপ্নে ভয়ের কিছু দেখেছেন। তখন তারা আবার বলছে, আরে ধুর, এটা কি কিছু হইল? স্বপ্ন দেখে কেউ এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করে নাকি? এত বড় একটা মেয়ে, এত বড় হয়ে গেছে, কদিন পরে বিয়ে হয়ে যাবে, স্বপ্নে দেখে এরকম রাত বিরেতে চিৎকার চেঁচামেচি শুরু করছে। এরকম তারা বলতে বলতে চলে যায়। এদিকে বড় আপুকে তার মা বাবাও ধমক দিচ্ছে যে, এই তুই কিরি, স্বপ্ন দেখে কেউ এভাবে চিৎকার চেঁচামেচি করে, যা ঘুমা। তো এইভাবে বলে ওনারাও চলে যান। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে কি ছিল? পরদিন সকালবেলা বড় আপু তার মায়ের কাছে বর্ণনা করতে থাকেন যে বিষয়টা কি। এমনিতে ওই বড় আপু স্বপ্নের ব্যাপারগুলো আসলে ওইভাবে মনে রাখতে পারতেন না, দেখতেন, ভুলে যেতেন। কিন্তু এই স্বপ্নটা ছিল একদম নিখুঁত, প্রত্যেকটা বিষয় ওনার মনে রয়েছে। এমনকি স্বপ্ন দেখার সময় আশেপাশের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল সবকিছুই ওনার কাছে জীবন্ত ছিল। তো বড় আপু বলেন যে উনি স্বপ্নে দেখেন যে ওনাদের বাসার কাছে যে কবরস্থানটা রয়েছে, ওই কবরস্থান থেকে ঠিক ওই বড় আপুর মতোই দেখতে কাফনের কাপড় জড়ানো অবস্থায় ওই কবরস্থানের ভেতর থেকে বের হয়ে এসে ওই বড় আপুকে ডাকছে, আয় আয় আয়, আমার কাছে আয়, এদিকে আয়। ওই বড় আপু দেখছেন যে যে ডাকছে সে আসলে এই বড় আপুই, তার চেহারার মতোই। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন ওই স্বপ্নের মধ্যেই। তখন নাকি ওই অবয়বটা এগিয়ে এসে বড় আপুর হাত চেপে ধরে, হাত চেপে ধরে কবরস্থানের ভিতরে টানতে থাকে যে আয় আয়, আমার সাথে আয়। তখন বড় আপু উনি যে চিৎকার করছিলেন, এরপর তো আশেপাশের লোকজন বুঝতে পেরেছেন কি হয়েছে। উনি কিন্তু ঘুমের ভেতরেই চিৎকার করছিলেন, একটা পরে ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙা অবস্থাতেও উনি ওরকম চিৎকার করছিলেন। কেননা স্বপ্নে দেখা জিনিসটা যেরকম খুবই নিখুঁতভাবে দেখেছিলেন, উনি ঘুম থেকে ওঠার পরও মনে করছিলেন যে উনি ওই জিনিসটার ভেতরেই রয়েছেন। উনি যখন এই বিষয়টা পরিবারের সাথে শেয়ার করেছেন, পরিবারের সদস্যরা বিষয়টা শুরুর দিকে হেসেই উড়িয়ে দিয়েছে, আরে ধুর, এটা তো একটা নিছক স্বপ্ন মাত্র। ওদিকে এই বড় আপু যে প্রতিবেশী ওই ভদ্র মহিলার সাথে গিয়ে এই কাজটা করে আসছেন, এইটা তো কেউ জানে না। কারণ হচ্ছে প্রতিবেশী ওই ভদ্র মহিলা বড় আপুকে বলেছেন যে, বোন রে, তুমি কিন্তু এটা কাউকে বইলো না। উনিও কসম কেটেছেন কাউকে বলবেন না, সুতরাং এই বিষয়টা উনি বলেনও নাই। এদিকে এই স্বপ্নটা উনি কয়েকদিন পর পরই দেখছিলেন। যখনই দেখতেন তখনই নাকি এরকম আচরণ করতেন। এরকম সমস্যা যখন বেশ কয়েক রাত হলো, এরপর ওই বড় আপুর মা বাবা উনি বড় আপুকে পরামর্শ দিলেন যে, মারে, তুই যে এখন এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস, আশেপাশের লোকজন ওরা কি মনে করবে? ওরা আশেপাশে তো কথা ছড়াই দেবে যে তোর কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে, তখন তো বিয়ে শাদী হতে অনেক সমস্যা হয়ে যাবে, বিয়ে ভেঙে যাবে। নিজেকে একটু শান্ত রাখ, কোরআন তেলাওয়াত কর। তখন ওই বড় আপু কোরআন তেলাওয়াত শুরু করলেন। ঘুমাতে যাবার আগেও কোরআন তেলাওয়াত করতেন। তারপরে ওনার আম্মু, ওনার দাদি, তারাও বিভিন্ন ধরনের রুকিয়ার আয়াতগুলো পড়ে তাকে ফু দিতেন। সপ্তাহখানেক ঠিকঠাক মতো চলে। 2-3 দিন পর পর তো ঘটনা ঘটতো, তো কয়েক সপ্তাহ ঠিকঠাক ছিল। তো এরপর আর এক রাতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে ঘুমের ভেতরে
ওই বড় আপু তার আম্মুকে ডাকছে, আম্মু আম্মু করে চিৎকার করছে। আর পাশে শুয়ে থাকা দাদি, বৃদ্ধা মানুষ, ওনার ঘুম ভেঙে গেছে। উনি দেখে যে পাশে থাকা তার নাতনি এরকম আম্মু আম্মু বলে চিৎকার করছে। তখন দাদি আবার ধমক দিয়ে বলতেছে, এই কি রে, কি হয়েছে তোর, এরকম করতেছিস কেন? এই কথাগুলো কিন্তু ওই বড় আপু শুনছে না। উনি এরকম করে আম্মু আম্মু চিৎকার করতে করতে হঠাৎ করে বিছানা থেকে নেমে যান। নেমে গিয়ে ঘরের দরজা খুলেই সোজা হাঁটা শুরু করেন। আর উনি হাঁটা দিয়েছেন ওই কবরস্থানটার দিকে। এদিকে দাদি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওই বড় আপু ছোট ভাই, মানে যিনি ঘটনাটা সুজন ভাইকে বলেছেন, তিনিও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এদিকে ওনার আব্বু আম্মু অন্য রুমে ছিলেন, তারা ঘুম থেকে উঠে দেখেন যে এই অবস্থা, তাদের মেয়ে তো হেঁটে হেঁটে অন্ধকারের ভিতরে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। ওনারা তো দৌড়ে গিয়ে তাকে যখন ধরেছেন, তখন উনি নাকি চোখ খুলেছেন। উনি কিন্তু চোখ বন্ধ করে হাঁটা শুরু করেছেন, চোখ বন্ধ করে দরজা খুলেছেন, কবরস্থানের দিকে হাঁটছেন। এরপর উনি চোখ খুলেছেন, চোখ খোলার পরে উনি বলছেন, আরে আমি এখানে কেন, তোমরা কি করছো? আর আমি তো ঘুমাইছিলাম, আমি দাঁড়ায় আছি কেন, আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে? তখন ওই বড় অপুর আম্মু বলছেন যে তুই স্বপ্ন দেখছিস না, তুই বাস্তবেই আসিস, আয় তাড়াতাড়ি ঘরে আয়। তখন ওনাকে ঘরে নিয়ে আসা হয়। এই যে ব্যাপারটা ঘটলো, এটা যে ওই রাত্রেই ঘটেছে বিষয়টা এরকম না। এই সমস্যাটা কয়েক রাত পর পর ঘটতে শুরু করলো। তবে এখানে একটা আশাব্যঞ্জক বিষয়টা হলো যে উনি ঘর থেকে বের হওয়ার আগে আম্মু আম্মু বলে চিৎকার করতেন, যার ফলে আশেপাশের কয়েকজনের ঘুম ভেঙে যেত। আর এই কারণে উনি ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে খুব বেশি দূর যেতে পারতেন না। তবে এক রাত্রে একটা ঘটনা ঘটেছিল, উনি প্রায় কবরস্থানের কাছাকাছি চলে গিয়েছিলেন, তারপর তাকে ওখান থেকে ধরা হয়। তো আসলে ব্যাপারটা যে কোন দিকে যাচ্ছে, কেন এমনটা হচ্ছে, এটা তো বলা মুশকিল হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ আবার বলছে, যারে দেখো যে বিয়ে শাদী করতে চায় না, এই জন্য একটা ভীমরতি ধরছে। কেউ কেউ আবার এরকম কথাও বলছে, কিন্তু আসলে কেউ তো জানে না ঘটনাটা কি। এদিকে আত্মীয় স্বজনের কথা শুনে ওই বড় অপুর আম্মু তো বড় অপুকে বকাঝকা করছে যে এইসব কি শুরু করছিস, এগুলো বন্ধ কর। কিন্তু উনি তো কিছুই বলতে পারেন না। উনি বলে যে আমি কিচ্ছু বলতে পারি না, কোথায় গেছিলাম, কি হয়েছিল, তোমরা যখন আমাকে হয়তোবা ধরো, এরপরে আমার খেয়াল আসে যে আমি কোন দিকে ছিলাম, তার আগ পর্যন্ত কি হয়েছে আমি বলতে পারি না। তবে উনি এতটুকু বলতে পারেন যে উনি স্বপ্নের মধ্যে একটা অবয়বকে দেখেন। এই অবয়বটা ওনার মতোই দেখতে, ঠিক সেম কাফনের কাপড় পরা, ওনারকে হাত ধরে টানতে টানতে কবরস্থানের দিকে নিয়ে যায়। তো এই সমস্যার মধ্য দিয়েই আল্লাহর অশেষ রহমতে ওই বড় আপুর বিয়ে হয়ে যায়। কয়েক গ্রাম পরে আরেকটা গ্রাম আছে, সেখানে বিয়ে হয়ে যায়। সঙ্গত কারণ আমরা সেই জায়গার নামগুলো বলছি না। তো শ্বশুর বাড়িতে যাবার পর বেশ কয়েকদিন ভালোই কাটে। শ্বশুর বাড়িতে যাবার পর কয়েকদিন শ্বশুর বাড়িতে থাকার পর আবার নিজের বাবার বাড়িতে আসে তার স্বামীকে নিয়ে নিজের বাবার বাড়িতে 3-4 দিন ছিল। সবকিছু ঠিকঠাক, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, উনি হাসি খুশি। তার শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো। তার শ্বশুরও একজন ঝাড়ফুঁক জানা মানুষ, উনিও খুব জাননেওয়ালা একজন মানুষ, উনিও হুজুর টাইপের একজন মানুষ আর কি। উনিও মানে রাকি এবং রুকিয়া করতে পারেন। শ্বশুর বাড়িতে আবার যখন উনি গিয়েছেন নিজ বাড়িতে 3-4 দিন থাকার পর, এরপরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে একদিন সকালবেলা ওই বড় আপুর পরিবারকে জানানো হয় যে ওই বড় আপুর পরিবার থেকে দ্রুত কয়েকজন পুরুষ মানুষ যেন এই বাড়িতে আসে। তো ওনারা গেছেন, যাওয়ার পর ওনারা বলছেন যে আপনার মেয়ের কি কোনো সমস্যা ছিল আগে থেকে? তখন এই বড় আপুর যিনি বাবা, উনি একটু কাচুমাচু হয়ে যান। তবে এই বিষয়ে এই বড় আপুর যিনি শ্বশুর, এই শ্বশুর খুবই আন্তরিকতার সাথে বিষয়টা ডিল করতে চান। উনি বলছেন যে এই বড় আপু রাতের বেলা মা মা করে চিৎকার করে, এরপর ঘর থেকে বের হয়ে যেতে চায়।
শুরুর দিকে তো এরকম ছিল না, হঠাৎ করে কেন এমনটা হলো? আমার বাড়িতেই কি কোনো সমস্যা, নাকি আগে থেকেই ছিল? আমি মনে করছি যে আহারে ভালো মেয়েটাকে নিয়ে আসলাম, এখন আমার বাড়িতে এসে না জানি কি সমস্যা হয়ে গেল। আমি তো টুকটাক ঝাড়ফুঁক করছি বা এখনো চেষ্টা করি করার জন্য, আগে করছি, এই কারণে আবার আমার বৌমার সাথে কোনো সমস্যা হইল কিনা এসব বিষয়ে আলোচনা করার জন্য আপনাকে ডাকছি। তখন এই বড় আপুর বাবা সব কথা খুলে বলেন যে তার বাড়িতে থাকা অবস্থাতে হঠাৎ করেই এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আসলে কেউ তো জানে না যে এই বড় আপু ওই কবরে একটা তাবিজ গিরে এসেছিলেন। এদিকে তালই মশাইও জানে না, অর্থাৎ বড় আপুর যিনি শ্বশুর উনি তো জানেন না ঘটনাটা কি। এখন বললেন যে ঠিক আছে, আপনি নিশ্চিন্ত মনে বাড়িতে যান, আমি আমার জায়গা থেকে কতটুকু করা যায় ইনশাল্লাহ দেখব। এরপর মাত্র 2 দিনের মাথায় সকালবেলা এই বড় আপুকে নিয়ে তার শ্বশুর এই বাড়িতে এসে উপস্থিত, অর্থাৎ এই বড় আপুর যিনি বাবা তার বাড়িতে, অর্থাৎ বড় আপুর নিজ বাড়িতে এসে উপস্থিত। আসার পর উনি খুব রাগান্বিত ছিলেন, বড় আপুকে নিয়ে আসছেন, এই সেটা বলতেছে যে বিআই মশাই তাড়াতাড়ি আসেন, সমস্যা ধরতে পারছি। তো ওনারা বের হয়ে আসছেন, এসে বলতেছেন যে আপনার প্রতিবেশী ওই মহিলা কই, চলেন তো। এবার এই সদস্য তো অবাক হয়ে যাচ্ছে যে ঘটনা কি, উনি কি বলছে প্রতিবেশী মহিলা কই, তাকে তো এই বিআই মশাই চেনে না, হয়তো এই কথা বলছে। এদিকে ওই বড় আপুও একটু কাচুমাচু হয়ে আছেন। তখন সবাই মিলে ওই প্রতিবেশী ভদ্র মহিলা তার বাসায় যান। যাওয়ার পরে এই যে যিনি তালই মশাই, অর্থাৎ বড় আপুর যিনি শ্বশুর, উনি তো ওই মহিলাকে বলতেছে যে তোমার এত অধপতন হয়েছে, তুমি এই কাজটা করতে পারলা এই মেয়েটাকে দিয়ে, এই মেয়েটার বিয়ে হয় নাই, তুমি এত বড় ক্ষতি কেন করলা? সে এমন ভাব নিচ্ছে, মানে ওই ভদ্রমহিলা এমন ভাব নিচ্ছে উনি যেন কিচ্ছুটা জানে না, বলে না তো আমি এসব কিছুই জানি না, এটা সেটা বলতেছে। একটা পর্যায়ে এই বড় আপু বলছেন যে হ্যাঁ আসলে আমি তো কসম খাইছিলাম কাউকে বলবো না, ওনার এরকম একটা সমস্যা ছিল, আমি আসলে এই কাজটা করছিলাম। যখন উনি মুখ ফুটে বলে ফেলছে তখন আর ওই ভদ্র মহিলা কথা বলে না, তখন তার মুখ কাচুমাচু হয়ে যায়। এরপর ওই দিনই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই বড় অপুর আব্বু উনি গ্রামে একটা সালিশ বসায়। এই কাজটা কেন করা হইল? আর এখানে একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে এই যে যিনি তালই মশাই অর্থাৎ বড় অপুর শ্বশুর, উনি ওই কবর থেকে তাবিজ উঠানোর প্রক্রিয়া শুরু করেন এবং আল্লাহর রহমতে সেই কাজটি সম্পন্ন করেন। ওই তাবিজ তোলার জন্য যখন ওখানে যাওয়া হয়েছিল তখন কিন্তু অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। কবর খুঁড়ে ওখান থেকে তাবিজ বেরও করা হয়। এরপর ওই তালই মশাই ওই তাবিজটা রুকিয়া করে নষ্ট করে দেন। মূলত এর পরেই হচ্ছে এই বিচার সালিশটা শুরু হয়, কারণ প্রমাণ কই, তাবিজটা তোলা হয়। এরপর তো দেখা যাচ্ছে যে অনেকেই বলতেছে যে অযথা এই বাড়ির বউকে অপবাদ দেওয়ার জন্য তোমরা এরকম একটা নাটক সাজাইছো, হয়তোবা আগে থেকেই কবরের মধ্যে তাবিজ গিরে রেখে এসে এরকম একটা নাটক করা হচ্ছে, মানে এরকম কথা ওই পরিবার থেকে বলা হচ্ছে। এদিকে সালিশে যিনি বিচার করছিলেন সে এর আগেও টাকা পয়সা খেয়ে, যেই পক্ষ থেকে টাকা খেয়েছে তার পক্ষে উনি রায় দিয়েছেন, এই ধরনের মানে তার রেকর্ড আগে থেকেই আছে। কিন্তু হঠাৎ করে হয় কি, ওই সালিশের মধ্যে তার আচরণ অন্যরকম হয়ে যায়। এমনিতে তো উনি টাকা পয়সা খেয়ে উল্টাপাল্টা কাজ করতেন, কিন্তু হঠাৎ করে তার আচরণটা অস্বাভাবিক হয়ে যায়। অস্বাভাবিক হয়ে উনি মোটেই বিচারক সুলভ আচরণ করেন নাই। উনি এই বড় আপুর উপর ক্ষিপ্ত হন, বড় আপুর মা বাবার উপর ক্ষিপ্ত হন, অনেক আকথাকু কথা বলেন, গালিগালাজ শুরু করেন। হঠাৎ করে ওনার এই ধরনের আচরণ কেউ প্রত্যাশা করেনি। সবাই ধারণা করে যে হয়তোবা তাকে টাকা দিয়ে কিনে নিয়েছিল, যার কারণে উনি এরকম আচরণ করেছে। আবার এমনও হতে পারে যে ওই ভদ্র মহিলা উনি এমন কিছু করেছিলেন যার ফলশ্রুতিতে ওনার আচরণটা চেঞ্জ হয়ে গিয়েছিল।
তো আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ এরপর থেকে বড় আপুর সাথে আর সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, এখন আমরা আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনা শেয়ার করব। এই ঘটনাটিও সুজন ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি শুরু করার আগে বলতে চাই, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইক বাটনে প্রেস করেছেন কি, আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করেছেন কি, যদি না করে থাকেন দ্রুত এটা করে ফেলুন। আর আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। চলুন শেষ ঘটনায় চলে যাই। এই ঘটনাটি সুজন ভাইয়ের সাথেই ঘটেছিল। এটা ওনার মানে যখন ছোট ছিলেন, ছেলেবেলার ঘটনা আর কি। তখন ওনার বয়স ছিল 12 কি 13 বছর। ওনাদের গ্রামের বন্ধু বান্ধব যারা ছিলেন আর কি, এর মধ্যে নয়ন, বাবু, হৃদয়, রনি আর উনি অর্থাৎ সুজন ভাই, ওনারা এই 5 জন একদম ছোটবেলা থেকেই মানে খেলাধুলা করা, স্কুল মাদ্রাসা একসাথে গিয়েছেন। ওনাদের বন্ধুত্ব বেশ দৃঢ় ছিল। ভালো কাজ খারাপ কাজ একসাথেই করতেন আর কি, যেখানে যেতেন একসাথে যেতেন। তো এই 5 জন খুব কম বয়স থেকেই ধূমপান করার বদ অভ্যাসটা ধরে ফেলেছিলেন। 13-14 বছর বয়স থেকেই লুকিয়ে লুকিয়ে ওনারা ধূমপান শুরু করেন। তো ধূমপান করার জন্য এমন একটা জায়গা ওনারা বেছে নিতেন যেখানে লোকজন আসলে খুবই কম যায়। এমন একটা জায়গা বেছে নেন, একটা মাঠের মাঝখানে একটা ছাড়া বাড়ি ছিল, অর্থাৎ সেখানে কেউ থাকতো না। এই জায়গাটা ওনাদের আঞ্চলিক ভাষায় নাকি বন্ধরে বাড়ি বলে ওনারা ডাকেন। 2004 সালে বন্যার সময়ে এই বাড়িতে পানি উঠেছিল। তখন থেকে এই বাড়ির সদস্যরা এই বাড়িটা ছেড়ে চলে যান। এই বাড়িতে নাকি কিছু মানুষের কবর রয়েছে যারা নাকি অনেক আগে কলেরা মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, কারণ ওই সময় কবরস্থানে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। এই বাড়িরই পাশে কবরস্থ করা হয়েছিল। এরপরে এই বাড়িকে কেন্দ্র করে বেশ কিছু ভয়ের ঘটনাও নাকি ঘটেছিল বলে শোনা যায়। তবে এগুলো নিয়ে আসলে ওনারা কোনো কান দেওয়ার মতো মানসিক অবস্থায় ছিলেন না। ওনাদের তো সিগারেট খেতে হবে, এই জন্য এই ধরনের জায়গায় তো ওনাদের পছন্দ। এই কারণে এসব বিষয় তো আসলে আমলে নিলে চলে না। ওনাদের গ্রামের বর্ণনাটা একটু দেওয়া দরকার। মেইন রোড থেকে শুরু করে এই যে গ্রামের রাস্তাটা, এই গ্রামের রাস্তাটা আসলে চলে গেছে পূর্ব দিকে, আবার দক্ষিণ দিকে মোড় নিয়েছে। আর দক্ষিণ দিকে মোড় নেওয়ার পর ওনাদের আমদাবাদ যে গ্রামটা, এটা আর রাস্তা ধরে সম্পূর্ণ গ্রাম পাড়ি দিতে যদি আমরা চাই, সেক্ষেত্রে ওনাদের যে বাড়িটা অর্থাৎ এই সুজন ভাইদের বাড়িটা, ওনাদের ওই গ্রামের পূর্ব পাশে ধানি জমি রয়েছে, তারপর নাকি নরসুন্দা নদী রয়েছে, আর পশ্চিম পাশে রয়েছে মাঝারি আকারের কিছুটা জঙ্গল, তারপর খেলার মাঠ। ওই খেলার মাঠের পাশেই সেই পরিত্যক্ত ছাড়া বাড়িটা রয়েছে। এবার আমরা মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি প্রথমে ঘটেছিল ওনাদের বন্ধু বাবুর সাথে শবে বরাতের রাত। তো শবে বরাতের রাতে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মসজিদগুলোতে মিলাদ মাহফিল হয়, জিলাপি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিতরণ হয়। অনেকেই ওই রাত্রে দোয়া খায়ের করানোর জন্য মিষ্টি মন্ডা নিয়ে আসেন মসজিদগুলোতে। তো বাচ্চারা দেখা যাচ্ছে যে এই রাত্রে বেশ আনন্দ উৎসাহের সাথেই মসজিদগুলোতে গিয়ে বসে থাকে। মিলাদ মাহফিল হবে, তাবারক নিয়ে বাড়িতে যাবেন। মূলত তাবারক নিয়েই থাকে হচ্ছে ছোট বাচ্চাদের মেইন উদ্দেশ্য, কারণ তারা তো এত রাত পর্যন্ত সচরাচর বাইরে আসলে থাকতে অভ্যস্ত না। এই মসজিদে এই উদ্দেশ্যে বছরের একটা রাত তারা যায়। তো এশার নামাজের আগে ওনারা 4 বন্ধু, ওনারাও তো এই নিয়েতে রেডি হয়েছেন যে আজকে তো মিষ্টি মন্ডা জিলাপি ভালোই আসবে মসজিদে, তো আমরা যাব। তো 4 বন্ধুর মধ্যে একজন আবার নাই, সেটা হলো বাবু, যার সাথে মূলত ঘটনাটি ঘটেছে। তো বাবু আবার তার মায়ের সাথে তার নানির বাড়িতে যাবে। তার নানির বাড়ি তাদের বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে আর কি। তো যখন এই 4 বন্ধু রেডি হয়ে মসজিদের দিকে যাচ্ছে, তখন দেখে এই যে বাবু তার মায়ের সাথে নানির বাড়ির দিকে যাচ্ছে। বাবু তাদেরকে দেখে দুষ্টামি করছে। তো বাবুর মা বাবুকে ডাকছে যে চল চল তাড়াতাড়ি চল, কিন্তু বাবু বলছে যে মা তুমি যাও, আমি পরে আসতেছি, ওদের সাথে একটু কথা বলে আসি। তো মূলত যেই বাড়িটাতে যাবেন সেইটা হচ্ছে ওই জঙ্গলটা পাড়ি দিয়ে। কিছুক্ষণ পর মসজিদে এশার আজান হয়। ওনারা সবাই মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। এমন সময় বাবু এই 4 জনকে বলছে যে এই আমারে রেখে তোরা মসজিদে যাবি?
একা একা জিলাপি মিষ্টি মন্ডা খাবি? তা আমিও আসতেছি, দাঁড়া, আমি একটু রেডি হয়ে আসি, তারপরে আমি আসতেছি, আমার জন্য তোরা অপেক্ষা করিস। এখন বাবু যে যাবে ওই যে জঙ্গলের ওই জায়গাটা তো পার হতে হবে, তখন বাবু বলে আমাকে এই জঙ্গলের পথটা একটু আগায় দে, তারপর আমি আসতেছি। তো অন্য যে চারজন বন্ধু ওনারা এগিয়ে দিতে দিতে একটা জায়গায় এসে বলে যে বাবু এখন তুই যেতে পারবি? বলে হ্যাঁ পারবো, তোরা খালি জোরে জোরে আমার সাথে কথা বলতে থাকবি। অর্থাৎ বাবু কিছুটা আগাচ্ছে, পিছন থেকে বলছে এই বাবু শুনতেছিস? বাবু আবার বলে হ্যাঁ শুনতেছি। এইভাবে এইভাবে করতে করতে যেন বাবু বাড়িতে পৌঁছে যায়। পথটা কিন্তু খুব বেশি না, কিন্তু অন্ধকার তো, এই জন্য বাবু যেন ভয় না পায়, এইভাবে ওনারা একটা বুদ্ধি করেছেন। তো এরকম করে আগাতে আগাতে হঠাৎ করে বাবু এমন জোরে একটা চিৎকার দেয়, তার চিৎকার শুনে এই চারজন ভয় পেয়ে যায়। ওনারা চারজনই দৌড়ে ওই দিকটাতে চলে যান। চলে গিয়ে দেখেন যে বাবু আসলে ওই চিৎকার দিয়ে আরো কিছুটা পথ দৌড়ে তার বাড়ির দিকে এগিয়ে গেছে। এদিকে এই চারজন চলে আসে, বাবুর মাও এগিয়ে আসছে। তবে বাবু বাড়ির কাছাকাছি এসে অচেতন হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। বাবুকে সবাই মিলে ঘরের মধ্যে নিয়ে আসা হয়, সবাই নিয়ে আসেন আর কি। তো ওই রাত্রে বাবু আর মসজিদে নামাজ পড়তে যেতে পারেনি, তার জিলাপি বা মিষ্টি মন্ডা খাওয়ারও সুযোগ হয়নি। তো বাবুর যখন জ্ঞান ফেরত আসে তখন সকালবেলা, তো তাকে জিজ্ঞেস করে সবাই মিলে কিরি কি হয়েছিল? তখন বাবু বলে, এই চারজনকেই বলে, তারাও তো সকালে আসছিল আর কি, ওরা শোনে যে বাবু বলছে যে তোরা তো পিছনে দাঁড়াইছিলি, আমি তো আগাচ্ছিলাম, হঠাৎ করে আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখি। আমি দেখি যে এই জঙ্গলের শেষ প্রান্তে, অর্থাৎ আমার বাসার কাছাকাছি একটা শেওড়া গাছ আছে। এই শেওড়া গাছের দিকে যখন আমার নজর গেছে তখন দেখি এর একটা ডালে দুটো সাদা কাপড় পরা কি যেন বসে আছে। এগুলোর মাথা অনেক লম্বা আর মাথার উপরের দিকটা চোখা। এইগুলো দেখে আমি ভয় পাইছি। তবে আমি পাশ কাটিয়ে যখনই চলে যেতে চাচ্ছিলাম তখন হয় কি, এই একটা অবয়ব শুরুতে সে আমার দিকে ঘুরে তাকায়, আমি ওদের দিকে তাকায় তাকায় পথ চলতেছিলাম। যখন একটা অবয়ব ঘুরে তাকিয়েছে আর একটা অবয়ব ঘুরে তাকায়, এদের মুখগুলো ছিল এমন ভয়ঙ্কর, চোখগুলো ছিল লাল টকটকে। এটা দেখে আমার শরীর অবশ হয়ে যায়, আমি আর আগাতে পারতেছিলাম না ওইভাবে। তারপরও সামান্য একটু আগাতে পারছি, চিৎকার দিছি। আর এরা আমার দিকে তাকিয়ে খুবই বাজেভাবে হেসে দেয়। হাসিটা এত ভয়ঙ্কর ছিল, এরা দেখলে কেউ সহ্য করতে পারবে না। আর এই হাসির শব্দটা এটা মানুষের গলার আওয়াজও না, এটা ছিল ইঁদুর যদি ডেকে ওঠে কেমন চিক 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 শব্দ করে, ওই রকম শব্দের হাসি। তো এটা ছিল তো বাবুর সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনার বেশ কিছুদিন পর ওনারা 5 বন্ধু, অর্থাৎ বাবুও ছিল সেখানে, এই 5 বন্ধু মিলে ধূমপান করার জন্য সেই যে মাঠের মাঝখানে ছাড়া বাড়ি ওইখানে গিয়েছেন। সেখানে খুব গোপনে চুপি চুপি ওনারা যেতেন যাতে কেউ না দেখে। যদি কেউ দেখে তাহলে তো বাড়ির লোকজনের কাছে নালিশ যাবে, আর বাড়ির লোকজন তো দেবে বেধড়ক পিটানি যে এই বয়সে এসে সিগারেট খাওয়া শিখে গেছে। তবে ওখানে যাওয়ার পর তারা বেশ আয়েশ করেই সিগারেট খেতেন। তারা মুখ দিয়ে টান দিতেন, নাক দিয়ে ধোঁয়া বের করতেন, তারা মনে করতেন এটাই সিগারেট খাওয়া। তো যাই হোক, ওই ছাড়া বাড়িতে বেশ কিছু বড় বড় গাছও ছিল, যেমন রেন্টিকরই গাছ, কদম গাছ, আম গাছ, আরেক ধরনের গাছ আছে এটাকে ওনারা মেরা গাছ বলে আর কি। তো আমি জানি না এই মেরা গাছ আসলে জিনিসটা কি। তো ওনারা কি করতেন, এই মেরা গাছের উপরে নাকি ধূমপান করতেন। ওনাদের ওই অঞ্চলে মেরা গাছ বলে, এই গাছ নাকি কিছুটা হিজল গাছের মতো হবে। এই গাছে এক ধরনের ফল হয়, এই ফলগুলা গোল গোল। এই দুইটা ফল কোনো চোখা জিনিসের 2 মাথায় যদি লাগিয়ে দেওয়া হয়, এইটা গাড়ির মতো কাজ করে, মানে এটা দিয়ে গাড়ি বানানো যায়। একটা লাঠির 2 মাথায় 2টা ফল ঢুকিয়ে দিলে, এটা যদি এরকম আরো 2টাও করা যায়, এর উপরে একটা গাড়ির মতো শেপ তৈরি করে দিলে একটা গাড়ি হয়ে যায় আর কি, এরকম। তো এটা নিয়ে ওনারা অনেক খেলা করতেন আর কি। এদিকে ওনারা এমন ভাবে যেতেন যাতে আশেপাশের লোকজন না দেখে, যদি দেখে ফেলে তাতে ওনাদের কুকর্মের কথা জানিয়ে দেবে আর শক্ত পিটুনি খেতে হবে। তো ওনারা তো ওই গাছে উঠেছেন, একের পর এক সিগারেট ধরাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। আড্ডা দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে আসে, মাগরিবের আজান অবশ্য তখনও হয়নি।
তবে কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে এমন একটা সময় হঠাৎ করে হয় কি, এই যে বাবু দ্রুত গাছ থেকে নেমে বাড়ির দিকে হাঁটা দিল। তো ওনারা গাছের উপর থেকে জিজ্ঞেস করলো, আরে বাবু কি হয়েছিস, মানে কি হয়েছে রে, চলে যাচ্ছিস কেন? বাবু কোনো কথা বলে না। ওনারা তো একে অপরের দিকে তাকাচ্ছেন, কি রে ওইভাবে চলে গেল কোনো কোনো কথাবার্তা ছাড়াই, করো নাকি? এরপর আর একজন কি করলো, বলে যে আচ্ছা ও গেছে গেছে, ওর চিন্তা বাদ দে, হয়তো বা কোনো কারণে মন খারাপ করছে বা বাড়ির কোনো একটা কথা মাথায় আসছে, ও চলে গেছে, আমরা তো একটু পরে চলে যাব, নে আর একটা বিড়ি ধরা। এই কথা বলে ওনারা আর একটা সিগারেট ধরাবেন একজন একজন করে। ওই সময় ওনারা দেখেন যে ওনারা যে গাছের নিচে মানে যে গাছটা আছেন, ওই গাছটা থেকে আর একটু দূরে একটা কদম গাছ রয়েছে, ওই কদম গাছের নিচে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এটা যখন ওরা দেখেছেন, ওনারা ভয়ে কি করছেন, ওনাদের হাতে থাকা দেশলাই সিগারেট এগুলো ঢিল দিয়ে অন্য পাশে ফেলে দিয়েছেন। ওনাদের ভয় ছিল যে কেউ যদি দেখে ফেলে তাহলে তো অবস্থা কি হবে। ওনারা আসলে জানতেই পারেন না ওই সময় যে এই যে লোকটা দাঁড়িয়ে আছে এটা আসলে কে। উনি পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, তো তার চেহারা বোঝা যাচ্ছে, তবে মানুষ যে এটা বোঝা যাচ্ছে। একটা সাদা শাড়ি পরা, লিকলিকে একটা অবয়ব, এরকম চিকন মানুষ হর হামেশাই দেখা যায়, তবে একটু লম্বা আর কি, স্বাভাবিক থেকে একটু লম্বা, তবে অস্বাভাবিক রকমের লম্বা না। আর গ্রামের মহিলারা ওনারা একটা বিশেষ পদ্ধতিতে কাপড় পরেন, ওরকম করেই কাপড় পরা, সাদা কাপড় আর কি। ওনারা গাছের উপর থেকে ডাক দিচ্ছেন, এই চাচি এই চাচি, ওখানে দাঁড়িয়ে আছেন কেন, কোন দিকে যাবেন? এরকম কয়েকবার ডাক দেওয়ার পর এরা চারজন গাছ থেকে নেমে আসছে। তো কাছে গিয়ে বলছেন, কাছে গিয়ে বলতে ওই অপরটা তো পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, 10-15 হাত দূরে গিয়ে বলছেন যে ও চাচি কোথায় যাবেন? তখন ওই অবয়বটা ওই উল্টো দিকে ঘুরেই খুব রাগান্বিত কণ্ঠে বলছে, মরার শখ হয়েছে না? এই জায়গায় দিনের বেলাতে কেউ আসে না, আর তোরাই সন্ধ্যার বেলা কি করতেছিস এখানে? ভালোই ভালোই চলে যা, আবার যদি এই দিকটাতে পাই না তাহলে এই ভিটার উপর তোদের সব বলারে পুঁতে রাখবো। এই কথা শুনে ওনারা কিছুটা ভয় পেয়েছেন। তখন আবার ওনাদের সাথে একজন বলতেছে, বললেই হইল, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি, আর আপনি আমাদেরকে শাসন করতেছেন কেন? আপনার প্রয়োজন আপনি জানতো, আপনি আপনার রাস্তা মাপেন, এটা আমাদের গ্রাম, আমরা এখানে খেলাধুলা করি, আমরা যেখানে খুশি সেখানে যাব, আপনার কি? যখনই এটা বলেছে তখন ওই মহিলা রাগান্বিত কণ্ঠে আবারও বলে ওঠে, ভালোই ভালোই বলছি তো, কথা শুনিস নাই, এখানে দাঁড়ায় থাক, আসতেছি আমি। এই বলে মহিলাটা কি করছে, ওনাদের দিকে ঘুরে তাকিয়েছে। তো ঘুরে যখন তাকিয়েছেন তখন ওনারা দেখেন যে ভয়ঙ্কর চেহারার একটা মহিলা মাটি থেকে একটু একটু করে শূন্যে উঠলো আর ভেসে ভেসে ওনাদের দিকে আসছে। এই মহিলাটার চেহারাটা মনে হচ্ছে অনেকটা লম্বাটে চেহারা, মুখের চামড়াগুলো কোঁচকানো, মাথাটা অনেক লম্বা বলে মনে হচ্ছে। এই রকমের মাথা, এই রকমের স্কিন বা এই রকমের চেহারার লোক দেখাই যায় না কখনো। ওনারা তো ওখান থেকে এমন দৌড় দিয়েছেন যে যেদিকে পেরেছেন দৌড় দিয়েছেন, দৌড়ে বাড়িতে চলে আসছেন। তো ওই রাত থেকে ওনাদের সবার গায়ে জ্বর। অবাক করা বিষয়, এই যে বাবু ছেলেটা যিনি আগেই গাছ থেকে নেমে চলে আসছিলেন, তার গায়েও জ্বর। সে তো ভয় পায় নাই, তাহলে তার গায়ে জ্বর আসলো কেন? তো আল্লাহর রহমতে ঝাড়ফুঁক, পানি পড়া এগুলো খেয়ে আল্লাহর রহমতে 5 জনই সুস্থ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এরপর বাবুকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেদিন কেন সে একা একা ওভাবে চলে আসলো। পেছন থেকে ডাকাডাকি করা হলো, সে কোনো সারা শব্দ দিল না। তো বাবু বলল যে ওই দিন নাকি এই যে অবয়বটাকে যে 4 জন দেখেছিল, এই অবয়বটাকে এই বাবুও দেখেছিল। তবে দেখার সাথে সাথে এরপরে যে কি হয়েছে তার মনে নাই, শুধু এতটুকু মনে আছে যে সকাল থেকে তার গায়ে জ্বর। সে যে ওই গাছ থেকে নেমে আসলো, হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলো, এই বিষয়ে সে কিছুই বলতে পারে না। এই হচ্ছে বিষয়। এই ঘটনার কয়েকদিন পর এই সুজন ভাই আর বাবু এই দুজন মিলে পাশের একটা গ্রাম রয়েছে, এটাকে ঘোষখালী বলে আর কি। তো এই ঘোষখালী একটা ব্রিজ রয়েছে, এই ঘোষখালী ব্রিজের নিচ দিয়ে হাতের বাম পাশে 5 মিনিট হাঁটলে বিশাল বড় একটা মাটির টিলা পাওয়া যায়। তো ওই দিকটাতে গিয়েছেন। মূলত এই যে টিলা, যেটা এখানে একটা ইট ভাটা ছিল, ইট বানানোর জন্য
ওখানে মাটির বড় একটা স্তূপ করা হয়েছিল। এই স্তূপটা এত বড় হয়ে গিয়েছিল যে এখানে আর কাজ মানে হয় নাই, মাটি আর কাটাও সম্ভব হয় নাই। কিন্তু এই স্তূপটা একটা পাহাড়ের আকার ধারণ করেছে। আসলে ওনারা তো ওরকম পাহাড় ওইভাবে দেখেন নাই, ওনাদের কাছে এই উঁচু টিলার মতো জায়গাটা একটা পাহাড়। কারণ ইটভাটায় ইট বানানোর জন্য মাটিগুলো আগে স্তূপ করে রাখা হতো। ওখানে স্তূপ করতে করতে পরবর্তীতে ইটভাটার কাজ আর ওভাবে হয়নি, আর ওই মাটির উপরে ঘাস গাছপালা জন্মে ওইটা একটা ছোটখাটো পাহাড়ের মতো হয়ে গেছে, ছোটখাটো একটা টিলা আর কি। তো ওইটাকে ওনারা পাহাড় বলে আর কি। তো ওই দিকটাতে ওনারা গিয়েছিলেন, আর ওই দিকটাতে যাওয়ার আগে চতুর্দিকে কিন্তু পানি জমে গেছে। ওখানে দুইটা বিল আছে, বন্য বিল আর বুগলি বিল। এই দুইটার পানি আবার ওখানে চলে আসে, আর ওই টিলাটার কাছে যাওয়ার আগে এই পানিটা পার হতে হয়, প্রায় বুক সমান পানি হয়ে যায় আর কি বর্ষাকালে। এমনি সময় শুকনা থাকে, শীতকালে শুকনা থাকে। আর ওইখানে থাকা পানিটা বেশ কালো রঙের, কালো রঙের পানি হলেও মোটামুটি পরিষ্কার পানি আর কি, ঘোলা না। তো এই দুইজন ওখানে নামছেন যে ওই টিলার কাছে যাবেন। যখন ওই দিকটাতে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দেখেন একটা বড় সাইজের মাছ, 6 থেকে 7 কেজি হবে আনুমানিক এর ওজন। মাছটা দেখতে ছিল খুবই সুন্দর, লাল রঙের একটা মাছ। এত সুন্দর মাছ আগে কখনো দেখেনি ওনারা। মাছটা এরকম যে এই কার্প জাতীয় মাছ থাকে না কিছু, এরকম। আবার দেখা যায় গোল্ড ফিশ টাইপের মাছ, মনে হচ্ছে ওই টাইপের কোন একটা মাছ, তবে এত বড়। এরকম মাছ আগে যেহেতু কখনো দেখেন নাই, এটা দেখার সাথে সাথে মনে হলো যে এটাকে ধরি। এদিকে মাছ ধরার মতো ওরকম কোনো জিনিস তো ওনার কাছে নাই। এদিকে ওনারা আরো একটা জিনিস দেখেন যে এই যে দুইজন মানুষ যাচ্ছে, পানিতে নড়াচড়া হচ্ছে, এই মাছটা কিন্তু কোথাও যাচ্ছে না, ওখানেই আছে। এই দুইজনের লোভ চেপে যায় মাছটাকে ধরার জন্য। ওনারা মাছটাকে ধরার চেষ্টা করছেন। মাছটাকে ধরার জন্য এই সুজন ভাইয়ের বাবু ঝাঁপিয়ে পড়েছেন, অনেক চেষ্টা করছেন, মাছটাকে ধরেনও। কিভাবে কিভাবে যেন মাছটা বেরিয়ে যায়। শুকনো কাপড় তো ভিজাই ফেলছেন আরো আগেই। এদিকে মাছ তো ধরতে পারতেছেন না। মাছটা ধরেন, সুজন ভাই একবার ধরেন, যখনই বুকের সাথে চেপে ধরেন, পরে দেখে মাছ নাই। কোথায় গেল? মাছ দেখে পানির ভিতরেই আছে। এরপর বাবু আবার ধরে ফেলেন, খুব সহজেই ধরে ফেলেন। ধরে ফেলার পর মাছ আর পান না। কিভাবে যে ছুটে যায় ওরা বুঝতেই পারছেন না। এদিকে এই ঘটনা ঘটছে কিন্তু দিনের বেলা, তবে সময়টা বিকেলের পর সন্ধ্যার আগে। আঞ্চলিক ভাষায় ওই সময়টাকে নাকি 3 সন্ধ্যা বলে। 3 সন্ধ্যা কেন বলে এটা হয়তো ওনারা ভালো বলতে পারবেন। তো বাবু একবার কি করে, সে যখন দেখলো এই মাছটাকে হাত দিয়ে ধরে রাখা যাচ্ছে না, সে তো লুঙ্গি পরা ছিল, এই লুঙ্গিকে এমন ভাবে কৌশল করে জালের মতো তৈরি করেছে, এই লুঙ্গির মধ্যে ওই মাছটাকে ভরে ফেলেছে। ভরে ফেলার পর বাবু উপর দিকে উঠে আসা শুরু করেছে। তো এইভাবে কিন্তু অনেকটা সময় ওনারা ব্যয় করেছেন। যখন লুঙ্গির ভেতরে মাছটাকে ভরে উপর দিকে উঠে আসছেন, পরে দেখা গেল কি ওই লুঙ্গির মধ্যে কিছুই নেই। এদিকে একজন বয়স্ক ভদ্রলোক, ওনাদের পরিচিতই, দূর থেকে বলতেছে, এই সুজন, এ বাবু, এই তোরা কি করিস রে পোলাপান ওইখানে? তখন ইনারা দুজন বলতেছে যে, কাকা আমরা তো ওই যে মাছ ধরতেছিলাম। তখন উনি বলতেছে যে, তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তাড়াতাড়ি বাসায় যা, অনেকক্ষণ ধরে তোদের নাটক সিনেমা দেখতেছি, তাড়াতাড়ি বাসায় যা। তখন এই দুজন বলতেছে, আরে না কাকা, আমরা বিশাল বড় একটা মাছ ধরতে চাচ্ছিলাম, এই যে লুঙ্গির মধ্যে করে নিয়েও আসছিল, এখন দেখি মাছ নাই। তখন ওই কাকা বলতেছেন, তাড়াতাড়ি এখান থেকে যা, বিশাল বড় বিপদ কিন্তু তোদের ঘাড়ের উপরে, তাড়াতাড়ি যা। তোরা আসলে কিছুই ধরতেছিলি না, আমি তো দেখতেছিলাম, তোরা শুধু শূন্যের উপরে লাফালাফি করতেছিলি, তোদের কাছে কোনো মাছই ছিল না। আমি তো দেখতেছি যে তোরা কি করতেছিস। তুই জানিস যে এখানে কি আছে? এখানে অনেক ভয়ঙ্কর জিনিস আছে, আল্লাহ বাঁচাইছে, তাড়াতাড়ি বার হইতে যা। এই কথা শোনার পর ওনারা তো দ্রুত বাড়ির দিকে দৌড় দিয়েছেন। তবে এটা নিয়ে খুব বেশি সমস্যা আল্লাহর রহমতে ওনাদের হয় নাই। জ্বর এসেছিল, তবে বেশি সমস্যা আর হয় নাই। পরে গ্রামের একজন কবিরাজ আছেন, যার নাম হচ্ছে হেকিম ভাই নামে ওনারা অভিহিত করেন বা ডেকে থাকেন, তাকে ডাকা হয়, উনি ঝাড়ফুঁক করে দেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছেন, আর কোনো সমস্যা হয়নি।
তো এটাই ছিল ঘটনা।